ক্লাসটা এরকম নয় যে কোন কোন ড্রাগ ইউজ করা যায়, why it should not be used, what is the contraindication, what is the effect, that is not the topic. It's an overview. বলতে পারিস যে কোন কোন ড্রাগ, ওরকম ভাবে নয়, ড্রাগগুলোকে ক্যাটাগরাইজ কিভাবে করা হয়েছে, কিভাবে ক্যাটাগরাইজেশন হয়েছে, which should be used, which should not be used depending on their effect on the maternal fetal complex or pregnant women. ঠিক আছে, কেন ইউজ করা হবে, ইউজ করলে কি হতে পারে, তার এফেক্ট কি, এইরকম নয় প্রতিটা ড্রাগ ধরে তার মেকানিজম অফ অ্যাকশন বা তার সে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করতে পারে কিনা বা ফিটাল টেরাটোজেনেসিটি আছে কিনা, ইটস নট অ্যাবাউট দ্যাট, ইটস অ্যান কনসেপ্ট। কনসেপ্ট আর হচ্ছে এটা ব্যাপারটা বোঝার, ব্যাপারটা এরকম নয় যে ব্যাপারটা মুখস্থ করার, কেন এটা এরকম ভাবে হয়। প্রেগনেন্সির যে ড্রাগগুলো আছে সেগুলো প্রথম ক্যাটাগরাইজেশন করা হয় 1979-এ। এটা ইউএসএ তে করা হয়, ইউএস এফডিএ যেটা বলেছিলাম, এফডিএ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস এফডিএ, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 1979-এ ড্রাগগুলোকে, টোটাল ড্রাগ যতগুলো হিউম্যানের উপর ইউজ হয় সেগুলোকে ক্যাটাগরাইজ করে। ক্যাটাগরাইজ কতগুলো লেটার দিয়ে করা হয়, দ্যাট আর দ্য এ বি সি ডি অ্যান্ড এক্স। মানে এগুলো কি তোরা জানিস বা কখনো পড়েছিস বা পড়ার সময় কখনো এসছে? এ বি সি, হ্যাঁ, শিডিউল এইচ, না না না, শিডিউল এইচ ড্রাগ নয়, সেগুলো আলাদা। শিডিউল এইচ ড্রাগ নয়, ড্রাগগুলোকে ক্যাটাগরি তুই বলতে পারিস, ক্যাট বলতে পারিস, ক্যাটাগরিকে শর্টে ক্যাট বলতে পারিস, ক্যাটাগরি এ ড্রাগ, ক্যাটাগরি বি ড্রাগ। শিডিউল এইচ ড্রাগ সেগুলো আলাদা, শিডিউল এইচ, শিডিউল এইচ1 সেগুলো আলাদা। সেগুলো হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ, নন প্রেসক্রিপশন ড্রাগ, এগুলোর উপরে কোনগুলো দেওয়া যাবে, কখন দেওয়া যাবে, তার এগেনস্টে কি কি ডকুমেন্টস রাখতে হবে, সেগুলো আলাদা। সেগুলো ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের ইন্ডিয়ার এটা শিডিউল এইচ। আর এটা এ বি সি ডি এক্স, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি অ্যান্ড ক্যাটাগরি এক্স, দিজ আর দ্য ড্রাগ। যদি কেউ আগের এডিশনের কোনো কেডি ত্রিপাঠী দেখে থাকিস, কেডি ত্রিপাঠীতে ওই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন 6 কিংবা 7 নম্বর চ্যাপ্টারে আছে দেখবি, টেরাটোজেনিসিটির মধ্যে সেখানে এবিসি। নিউ এডিশন যেটা 8th এডিশনের সিবিএমই ভার্সনে আমি সেটা পাইনি, ঠিক আছে, কিন্তু পুরোনো বই আমরা যখন পড়েছিলাম তখন ছিল। এখনো অনলাইনে অ্যাভেলেবেল এবিসিডিএক্স ক্যাটাগরাইজেশন পাবি। 1979-এ এটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল, 1979-এ। এবং তার আগে কিছু ডিজাস্টার, যেরকম বলেছিলাম একদম প্রথম দিন বলেছিলাম, কাদের বলেছিলাম মনে নেই, যে থ্যালিডোমাইড ডিজাস্টার একটা হয়েছিল সারা ওয়ার্ল্ডে। থ্যালিডোমাইড ইজ এ ড্রাগ, এখন কি জন্য ইউজ হয়, এখন লেপ্রা রিয়াকশন, বিভিন্ন রকমের ক্যান্সার, এইসব জায়গাতে ইউজ হয় থ্যালিডোমাইড, লেফলুনোমাইড এর কনজেনার। কিন্তু থ্যালিডোমাইড প্রথমে এসেছিল ড্রাগস ফর রিডিউসিং নজিয়া অ্যান্ড ভমিটিং ইন দ্য প্রেগনেন্ট উইমেন, এটা প্রথম এসেছিল। এবং সেটার জন্য থ্যালিডোমাইড ডিজাস্টার যেটা হয়েছিল, থ্যালিডোমাইড ডিজাস্টারে সিল লিম ডিফর্মিটি হয়েছিল, সিল লিম ডিফর্মিটি। সেটা হচ্ছে, এবার ড্রাগটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল ইউরোপে। যদি মোবাইল থাকে, নেট থাকে, থ্যালিডোমাইড ডিজাস্টার বা সিল লিম ডিফর্মিটি কি দেখতে পারিস, অসুবিধা নেই, দেখলে বুঝতে পারবি যে কি হয়েছিল। সিল লিম ডিফর্মিটি সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে ইউরোপে। এখন ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অ্যারাউন্ড 1950-60-র ঘটনা। ইন্ডিয়াতে সেই ড্রাগ এসেই পৌঁছায়নি, তো সেটা নিয়ে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু ইউএসএ তে তখন অলরেডি এফডিএ অ্যাক্টিং, এফডিএ অন অ্যাকশনে ছিল। তো ইউএসএ তে কিন্তু ইউএসএ যে এফডিএ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের যে চিফ, সে কিন্তু বলেছিল উইদাউট এনি ট্রায়াল আমরা এই ড্রাগ ঢুকতে দেবো না। থ্যালিডোমাইড ইউরোপ থেকে কিন্তু ইউএসএ তে মার্কেটিং করতে পারেনি। কিন্তু যখন দেখা গেল থ্যালিডোমাইড ডিজাস্টার ইউরোপে বিভৎস হলো, সিল লিম ডিফর্মিটি বিভৎস হলো, সিল লিম ডিফর্মিটি, সিল তো দেখেছিস যে একটা ইয়ে ম্যামালস যারা ইয়েতে থাকে, সমুদ্রে থাকে, তা ওদের পা গুলো জোড়া লেগে যেত বাচ্চাদের, হাত অনেকটা ছোট ছিল, একদম ছোট হয়ে গেছিল, ফ্লিপার টাইপের হাতের মতো হয়ে গেছিল। এইখান থেকে দেখা গেল তার 5টা যে ডিজিট সেখান থেকে হাতের পাশ থেকে বেরিয়ে গেল। কিন্তু ইউএসএ তে টোটাল রিপোর্টেড কেস ছিল, রিপোর্টেড কেস অ্যারাউন্ড লেস দেন 10, ঢুকতে দেয়নি, তাও কিছু চোরা পথে হয়তো ঢুকে গেছিল। এবং প্রেগনেন্সি ইন্ডিউস নজিয়া অ্যান্ড ভমিটিং খুবই কমন,
সেখানে ইউজ হয়েছিল এবং সেটা হয়েছিল। সেই জন্য পরবর্তীকালে যে তখন হেড ছিল একজন মহিলা ছিলেন, যিনি পরবর্তীকালে ইউএস এর সব থেকে বড় যে সম্মান ছিল, নাগরিক সম্মান ছিল, সেটাই পরে পেয়েছিলেন। ঠিক আছে, সেটা পরে, নাম আমার মনে নেই। তা সেইখান থেকে এসছে যে why a drug should not be used in the pregnancy, যদি প্রেগনেন্সিতে ইউজ করা হয় তাহলে কি কি দেখা হবে, তো সেটার উপর ক্যাটাগরাইজেশন করে এ বি সি ডি অ্যান্ড এক্স। ঠিক আছে, তার ক্যাটাগরি এ ড্রাগ, প্রথমে বলে রাখি ক্যাটাগরি এক্স, এক্স ক্রস চিহ্ন, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, দিস ড্রাগস আর কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য প্রেগনেন্সি। কন্ট্রাইন্ডিকেশন মানে ইউজ করাই যাবে না। ঠিক আছে, এবার এরপরে আসবে এ বি সি ডি, নেটে পেয়ে যাবি, বইয়ে যদি না থাকে নেটে পাবি। ঠিক আছে, কারণ নতুন বইগুলোতে ABCDX উঠে গেছে, একদম নিউয়ার ভার্সনগুলোতে, পুরোনো এডিশনে পেতে পারিস, নতুন এডিশনে পাবি না। তাহলে ABCDX, তাহলে এ ড্রাগ, এ ক্যাটাগরি ড্রাগটা দ্যাট ইজ দ্য সেফেস্ট ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি। তাহলে এ ড্রাগে কি বলছে, এ ড্রাগ বলছে সেই সমস্ত ড্রাগ যাদের ক্ষেত্রে অ্যাডেকুয়েট বলা হয়, অ্যাডেকুয়েট অ্যান্ড ওয়েল কন্ট্রোল স্টাডিজ, adequate and well controlled studies have failed to demonstrate a risk to the fetus during the first trimester of the pregnancy. And what is the most vulnerable period during pregnancy, যেখানে ড্রাগের এফেক্ট ম্যাক্সিমাল হতে পারে, ড্রাগের নেগেটিভ এফেক্ট বা বলতে পারি টেরাটোজেনিক এফেক্ট ম্যাক্সিমাল হতে পারে, কোন পিরিয়ডে বলতে পারবি? কোন মানে ট্রাইমেস্টারের যে ট্রাইমেস্টার 9 মান্থস, 3 ট্রাইমেস্টার ইউজ ভাগ করা হয়, আপ টু 12 উইকস, তারপরে 12 থেকে 30 উইকস, দেন থার্ড ট্রাইমেস্টার। তাহলে কোন সময়টা সব থেকে বেশি ভালনারেবল, কোন সময়টা ম্যাক্সিমাল ভালনারেবিলিটি অফ দ্য ফিটাস থাকে? একদম ডে ওয়াইজ মেনশন করা আছে, টেরাটোজেনিসিটি যেখানে আছে। During the period of the organogenesis, during the period of the organogenesis, the fetus is most vulnerable to the exogenous products. ঠিক আছে, during the organogenesis পিরিয়ডটা কখন? একদম 18 days, 18 to 55 days, 18th days to 55 days, 55th days, এই সময়টা হচ্ছে অর্গানোজেনেসিসের টাইম, and this is the most vulnerable period. এবার অ্যাডেকুয়েট, এই যে বললাম ক্যাটাগরি এ, ক্যাটাগরি এ বলছে অ্যাডেকুয়েট অ্যান্ড দ্য ওয়েল কন্ট্রোল স্টাডিজ হ্যাভ ফেইলড টু ডেমনস্ট্রেট এনি রিস্ক টু দ্য ফিটাস ডিউরিং দ্য সব থেকে ভালনারেবল পিরিয়ড, ফার্স্ট ট্রাইমেস্টার, 12 উইকস, 7/84 ডেজ, তার মধ্যে 18 to 55 ডেজ ওইখানেই যে আসছে। তাহলে ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমেস্টার অফ দ্য প্রেগনেন্সি অ্যান্ড তারপরে ল্যাটার পিরিয়ড অফ দি প্রেগনেন্সিতেও কিন্তু কোনো এফেক্ট নেই। ঠিক আছে, তাহলে এইটা ড্রাগগুলো হচ্ছে ক্যাটাগরি এ ড্রাগ। তাহলে এদের এগেনস্টে কোনো কিছু নেগেটিভ কিছু পাওয়া যায়নি। অ্যাডেকুয়েটে বলাই হচ্ছে অ্যাডেকুয়েট অ্যান্ড দ্য ওয়েল কন্ট্রোল স্টাডিজ ইন দ্য প্রেগনেন্ট উইমেন। ঠিক আছে, তাহলে এখানে কিছু কিছু ড্রাগ আছে, যেমন হচ্ছে যে বাইরে থেকে আমরা যে থাইরক্সিন অ্যাডমিনিস্টার করা হয়, লিভোথাইরক্সিন, T4, T3, মাঝে মাঝে T3ও দেওয়া হয়, সেটা ফলিক অ্যাসিড যেরকম অ্যাডমিনিস্টার করা হয়, দিস আর দ্য সেফেস্ট ড্রাগ, দিস আর দ্য ক্যাটাগরি এ ড্রাগ in pregnancy category, তো these are the A drug can be used, ঠিক আছে, কোনো উইদাউট এনি এফেক্টস। এরপরে আসবে ক্যাটাগরি বি ড্রাগ। হোয়াট ইজ ক্যাটাগরি বি ড্রাগ? ক্যাটাগরি বি ড্রাগে বলা হয়েছে যে হিউম্যানের উপরে এর কোনো স্টাডি নেই, অ্যাডেকুয়েট অ্যান্ড ওয়েল কন্ট্রোল স্টাডি নেই, একটা স্টাডি থাকলেও হবে না, স্টাডি থাকতে হবে, সেখান থেকে কিছু পাওয়ার মানে স্টাডির পাওয়ার থাকতে হয়, স্টাডির কিছু অনেকগুলো ক্যারেক্টার আছে, সেই সমস্ত জিনিসপত্র দেখার পর দেখা গেছে যে হিউম্যানের উপরে সেরকম কোনো স্টাডি নেই, স্টাডি থাকলেও তার কোনো সিগনিফিকেন্স নেই, সেরকম হিউম্যানের উপর কোনো ডাটা, রিপ্রেজেন্টেবল কোনো ডাটা নেই। ঠিক আছে, মানে প্রেগনেন্ট উইমেনের উপরে সেই সমস্ত ড্রাগের কি রকম এফেক্ট হতে পারে বা ফিটাল এফেক্ট কি রকম হতে পারে তার কোনো ডেটা নেই, বা থাকলেও সেটা ইনঅ্যাডিকুয়েট, ইনসাফিসিয়েন্ট। আর এটা কিন্তু অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডি, অ্যানিমালের উপর প্রি ক্লিনিক্যাল যখন স্টাডি করা হয়েছে তখন দেখা গেছে যে অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডি হ্যাভ ফেইলড টু ডেমনস্ট্রেট এনি এফেক্ট অন দ্য ফিটাস। অ্যানিম্যালের উপর স্টাডিতে, প্রি ক্লিনিক্যাল স্টাডিতে, মানে স্টাডি তো দু রকম হয়, একটা প্রি ক্লিনিক্যাল স্টাডি, তারপরে ক্লিনিক্যাল স্টাডি, তারপরে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 চলে আসে। তাহলে এই ক্লিনিক্যাল স্টাডিজটা হয় কিন্তু হিউম্যানসের উপর, আর প্রি ক্লিনিক্যাল স্টাডি কম্পিউটার সিমুলেশন মডেল হতে পারে বা তারপরে অ্যানিমাল স্টাডিজ হতে পারে। অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতে
these drugs have failed to demonstrate any effect on the fetus, any negative effect on the fetus, ঠিক আছে, সেখানে কোনো এফেক্ট ডেমনস্ট্রেট করা যায়নি, কিন্তু হিউম্যানের উপর আমার কোনো ডেটা নেই, বা থাকলেও দ্যাট ইজ ইনসাফিসিয়েন্ট অর ইনঅ্যাডিকুয়েট বা ইনসিগনিফিক্যান্ট। তাহলে এইটা হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি বি ক্যাটাগরিটা, ঠিক আছে। এরপর আসবে প্রেগনেন্সি ক্যাটাগরি সি, মোস্ট একটুখানি অন্যরকম। বলছে অ্যানিমাল স্টাডিতে দেখা গেছে যে অ্যানিমাল স্টাডিজে দেখা গেছে যে ফিটাসের উপরে কিছু রিস্ক আছে। অ্যানিমাল স্টাডিজে দেখা গেছে যে ফিটাসের উপরে কিছু রিস্ক আছে, ফিটালের উপরে কিছু রিস্ক আছে, কিন্তু হিউম্যানের উপরে কোনো স্টাডি নেই, ইনঅ্যাডিকুয়েট স্টাডি, ইনসাফিসিয়েন্ট স্টাডি। সিতে কিছু রিস্ক পাওয়া গেছে, অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতে দেখা গেছে কিছু রিস্ক আছে, কিন্তু হিউম্যানের উপরে স্টাডিতে, প্রেগনেন্ট উইমেনের উপরে স্টাডিতে হয়নি, বা থাকলেও সেটা ইনঅ্যাডিকুয়েট ডাটা, ইনসাফিসিয়েন্ট ডাটা, সেগুলোর সিগনিফিক্যান্স সেরকম কিছু কিরকম নেই, ধরা হয় না, তো সিগনিফিক্যান্স নেই। তাহলে সেই ক্যাটাগরি ড্রাগ হলো প্রেগনেন্সি ক্যাটাগরি সি। এইবার প্রেগনেন্সি ক্যাটাগরি সি এর ব্যাপার হচ্ছে দিস ক্যান বি ইউজড, বলছে এবার বলছে বাট দ্য ড্রাগ, মানে ওয়ারেন্ট দ্য ইউজ অফ দি ড্রাগ, ঠিক আছে। পোটেনশিয়াল এর একটা, তো আমি কিছুর জন্য কোনো একটা প্রেগনেন্ট উইমেনকে কেন ড্রাগ দিতে যাবো, ওয়াই, দেয়ার ইজ এ সার্টেন কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন থাকবে, ক্লিনিক্যাল কিছু জাস্টিফিকেশন থাকবে সেই ড্রাগটা দেওয়া। সেখানে বলে বাট দ্য পোটেনশিয়াল বেনিফিট মে ওয়ারেন্ট দ্য ইউজ অফ দ্য ড্রাগ ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক। তাহলে পোটেনশিয়াল বেনিফিট যেটা হবে সেটার জন্য আমি সেই ড্রাগটাকে প্রেগনেন্ট উইমেনের উপরে ইউজ করতে পারি, কিন্তু ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক, সেখানে কিছু রিস্ক থাকতে পারে, বা রিস্ক পরবর্তীকালে ফিটাল টেরাটোজেনেসিটি বা দেয়ার ইজ সাম প্রবলেম হতে পারে, টেরাটোজেনেসিটি বলা ভুল, দেয়ার ইজ সাম এফেক্ট হতে পারে, নেগেটিভ এফেক্ট হতে পারে, ঠিক আছে। এখানে বলা আছে ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক থাকা সত্ত্বেও আমি ইউজ করি, তার মানে এখানে একটা রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের ব্যাপার আসছে, রিস্ক অ্যান্ড বেনিফিট। তাহলে আমার রিস্ক কি, বেনিফিট কি, তাহলে আমাকে কিন্তু সবসময় বেনিফিটটাকে প্রাধান্য দিতে হবে, বেনিফিটটাকে, যে এখানে দেখা যাচ্ছে যে বেনিফিট ক্লিয়ারলি আউটওয়ে দ্য রিস্ক, মানে বেনিফিটের থেকে বেনিফিটটা অনেক বেশি রিস্কের থেকে। তাহলে কি বলছে, অ্যানিমাল স্টাডিজে পাওয়া গেছে কিছু এফেক্ট পাওয়া গেছে ফিটাসের উপরে, অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডি, বাট হিউম্যান স্টাডিজ ইনঅ্যাডিকুয়েট, ইনসিগনিফিক্যান্ট, বা সেরকম কোনো রেজাল্ট বা নো কোনো হিউম্যান স্টাডি নেই। এক একটা ড্রাগের ক্ষেত্রে কোনোটাই স্টাডি আছে, কোনোটাই নেই, কোনোটাই হয়েছে ইনসিগনিফিক্যান্ট রেজাল্ট হয়েছে, ইনসিগনিফিক্যান্ট সেগুলো সিগনিফিক্যান্স সেরকম নেই। তাহলে সেই রকম জিনিস হতে পারে, কিন্তু বা পোটেনশিয়াল বেনিফিট, বাট দ্য পোটেনশিয়াল বেনিফিট ইউজ অফ দ্য ড্রাগ ইন দ্য প্রেগনেন্ট উইমেন ইউজ করছি, পোটেনশিয়াল বেনিফিট মে ওয়ারেন্ট দ্য ইউজ অফ দ্য ড্রাগ ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক, পোটেনশিয়াল রিস্ক থাকা সত্ত্বেও আমি ইউজ করছি, বিকজ রিস্ক বেনিফিট রেশিওতে দেখা গেছে যে আমার রিস্কটা কম, বেনিফিটটা বেশি, সেরকম কিছু ড্রাগ রয়েছে। দিস আর দ্য প্রেগনেন্সি ক্যাটাগরি সি ড্রাগ। এরপর আছে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ। প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ কিরকম বলা আছে, যে এগুলোতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যে আমাদের ডেটা জেনারেটেড হয়েছে, বিভিন্ন রকম মার্কেটিং এক্সপিরিয়েন্স হয়েছে, ইনভেস্টিগেশনাল স্টাডিজ হয়েছে, এছাড়াও কিছু স্টাডিজ হিউম্যানের উপরেও হয়তো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে হিউম্যান ফিটাসের উপরে কিছু এফেক্ট রয়েছে, হিউম্যান ফিটাসের উপরে এদের কিছু এফেক্ট, নেগেটিভ এফেক্ট রয়েছে, সেটার এভিডেন্সও রয়েছে। এমন নয় যে রিস্কের উপর না, এটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, মানে অলরেডি হয়ে গেছে, প্রিভিয়াস ডেটা থেকে আমরা এগুলো পাচ্ছি, ঠিক আছে, সেই সমস্ত জিনিসপত্র আমরা পাচ্ছি, কিন্তু তারপরেও পোটেনশিয়াল বেনিফিট মে ওয়ারেন্ট দ্য ইউজ অফ দ্য ড্রাগ ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক। পোটেনশিয়াল বেনিফিট, এখানেও দেখা যাচ্ছে আমাদের একটা রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্ট করতে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে রিস্কের থেকে বেনিফিটটা আমার বেশি, বেশি না থাকলে আমরা সেই ড্রাগ ইউজ করব না। যদি রিস্ক বেনিফিট রেশিওতে আমরা দেখি যে রিস্কই বেশি থাকছে, বেনিফিট কম থাকছে, তাহলে সেটা ইউজ করব না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেনিফিটটা কিছুটা হলেও বেশি, সেই জন্য এই ড্রাগগুলোকে আমরা প্রেগনেন্সির সময় ইউজ করতে পারি ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক। তাহলে রিস্ক বেনিফিট দুটোই আমাকে দেখতে হবে, তারপরে আমরা সেই ড্রাগগুলোকে ইউজ করব। আর এটার হিউম্যান ফিটাল অ্যাডভার্স এফেক্ট রয়েছে, সেগুলো এভিডেন্স বেসড, মানে প্রিভিয়াসলি বিভিন্ন স্টাডিতে, ইনভেস্টিগেশনাল স্টাডিতে দেখা গেছে, মার্কেটিং এক্সপিরিয়েন্সে দেখা গেছে, অথবা কোনো ইনভেস্টিগেশনেও দেখা গেছে।
যে পোস্ট মার্কেটিং কোনো ইনভেস্টিগেশন হয়েছে বা এরকম কোনো এক্সপোজার, অ্যাক্সিডেন্টাল এক্সপোজার বা এক্সপোজার হয়েছে, সেখান থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে দেখেছি যে এটা হিউম্যান ফিটাসের উপরে ডিলিটোরিয়াস এফেক্ট তৈরি করে। বাট কিছু সিচুয়েশন থাকে সেখানে হয়তো সেই ড্রাগটাকে আমার ইউজ করতেই হবে, সেটা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই, তখন সেই ড্রাগটাকে আমরা ইউজ করছি। তখন কিন্তু তাকে একটা কিন্তু থাকছে, ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক, পোটেনশিয়াল বেনিফিট মে ওয়ারেন্ট দ্য ইউজ অফ দ্য ড্রাগ ডেসপাইট পোটেনশিয়াল রিস্ক। রিস্ক থাকা সত্ত্বেও আমরা ইউজ করছি, কিন্তু রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের সময় আমরা দেখছি বেনিফিটটা রিস্কের থেকে কিছুটা হলেও বেশি। এই হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি ডি ড্রাগ। এরপর হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স ড্রাগ, এ বি সি ডি এক্স। এক্স, দিস ড্রাগস সিমিলারলি একদম ক্লিয়ার ভাষায় যেটা লেখা থাকে, দিস আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। দিস ড্রাগস আর কন্ট্রাইন্ডিকেটেড, প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স হলে দিস ড্রাগস আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। একদম সিম্পল টার্ম, ধর এসিএ ইনহিবিটর, এআরবি, মিথোট্রেক্সেট, থ্যালিডোমাইড, দিস আর কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। কেন? যে অ্যানিম্যাল অ্যান্ড দ্য হিউম্যান রিপ্রোডাকশন স্টাডিতে দেখা গেছে যে দে হ্যাভ ডিলিটোরিয়াস এফেক্ট। বিভিন্ন ইনভেস্টিগেশনাল স্টাডিতে দেখা গেছে, বাই স্টাডিজ বা মার্কেটিং এক্সপিরিয়েন্স বা বিভিন্ন ইনভেস্টিগেশনের সময় দেখা গেছে যে দিস আর প্রডিউসিং দ্য হার্মফুল এফেক্ট অন দ্য ফিটাস। অ্যান্ড আরেকটা কি, যদি আমরা এই ড্রাগটাকে ইউজ করি, যে এখানে একটা রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের ব্যাপার আসছে। ইফ দিস ড্রাগস আর ইউজড ইন দ্য প্রেগনেন্ট উইমেন, তাহলে আমাদের দেখা যাবে যে রিস্কটাই বেশি, বেনিফিটটা কম। তাহলে আগে দুটোতে ছিল যেগুলোতে ইউজ করতে পারছি সেখানে বেনিফিটটা কিছুটা হলেও বেশি, সিতে একটু বেশি, কিন্তু ডিতে দেখা গেল যে ডেসপাইট সেখানে হিউম্যান অ্যাডভার্স এফেক্ট পাওয়া গেছে। ঠিক আছে, আরেকটা সিতে কি পাওয়া গেল, অ্যানিম্যালের রিপ্রোডাকশন স্টাডিতে অ্যাডভার্স এফেক্ট পাওয়া গেছে। ডিতে দেখা গেল যে হিউম্যানের উপরে অ্যাডভার্স এফেক্ট আছে, কিন্তু এই ড্রাগ সি আর ডি কে আমরা ইউজ করছি যে রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের উপর দাঁড়িয়ে। রিস্ক বেনিফিট অ্যাসেসমেন্টের সময় দেখা গেছে যে বেনিফিটটাই বেশি, রিস্কটা কম। কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি এক্স ড্রাগের ক্ষেত্রে দেখা গেল যে এটা তো হিউম্যানের উপরেও টেরাটোজেনিক এফেক্ট রয়েছে, অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতেও দেখা গেছে টেরাটোজেনিক এফেক্ট রয়েছে। আর এই ড্রাগটা যদি আমি প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে ইউজ করি, তাহলে দিস আর capable of producing, capable নয়, বিভিন্ন যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ডাটা সেখান থেকে পাওয়া গেছে, সেখানে দিস আর প্রডিউসিং মোর হার্ম টু দ্য ফিটাস দ্যান দ্য বেনিফিট। রিস্ক বেনিফিট রেশিওতে দেখা যায় যে রিস্কটা বেশি, বেনিফিটটা অনেক কম। ঠিক আছে, তাহলে এই হলো প্রেগনেন্সি ক্যাটাগরাইজেশন। কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরাইজেশনের অনেকগুলো প্রবলেম ছিল। দ্য মোস্ট একটা কমন প্রবলেম হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি হচ্ছে এমন একটা জায়গা যেখানে অ্যানিমাল রিপ্রোডাকশনে পাওয়া গেছে, কিন্তু হিউম্যান এর উপর স্টাডি নেই, ইনঅ্যাডিকুয়েট স্টাডি বা ইনসিগনিফিকেন্ট স্টাডি রয়েছে। এবার সেটা তো একটা ড্রাগের না, সমস্ত ড্রাগকে ক্যাটাগরাইজ করে এই 5টা গ্রুপের মধ্যে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, 5টা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে। কিছু ড্রাগ এ, কিছু ড্রাগ এক্স, এক্সট্রিমে কোনো অসুবিধা নেই, মধ্যেখানে জোনগুলো নিয়েই প্রবলেম হচ্ছে, বিশেষ করে সি জোন। এবার এরকম কিছু ড্রাগ তো থাকতেই পারে বা ড্রাগ আছেও যারা দের হিউম্যানের উপরে স্টাডিও নেই, অ্যানিম্যালের উপর স্টাডিও হয়নি, বা অ্যানিম্যাল থেকেও যে কোনো ডেটা পাওয়া যায়নি, সেরকম কোনো ডেটা পাওয়া যায়নি, ইনসিগনিফিকেন্ট ডেটা, আবার হিউম্যানের উপর স্টাডিও নেই। তাহলে এগুলোতে আবার ডিতেও আমি ফেলতে পারছি না, আবার বিতেও আমি ফেলতে পারছি না। বিতে বলা হয়েছে যে অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডিতে কোনো এফেক্ট নেই, কিন্তু হিউম্যানের উপরে স্টাডি নেই। আমি বিতেও ফেলতে পারছি না। আবার ডিতে বলা আছে হিউম্যান ফিটাল অ্যাডভার্স এফেক্ট রয়েছে, দেয়ার ইজ এভিডেন্স, আমি ডিতেও ফেলতে পারছি না। তখন আলটিমেটলি এই দুইয়ের মাঝে পড়ে সিতেই ঢুকছে। কিন্তু তাহলে সিটা এমন একটা জোন হয়ে গেল যেখানে অ্যানিমাল রিপ্রোডাকশনের উপর স্টাডি পেতেও পারি, নাও পেতে পারি, হিউম্যানের উপরে স্টাডি ইনসিগনিফিকেন্ট। তাহলে এই যে এই রকম যে কেসগুলো রয়েছে, এই রকম যে জিনিসপত্রগুলো হচ্ছে, সেগুলো থেকে ওভারকাম করার জন্য, এটা তো প্রথম এসেছিল 1979, ইউএসএফডি 1979 এই ড্রাগ ক্যাটাগরাইজেশন ABCDX-টা তৈরি করেছিল। এইটাকে মডিফাই করার জন্য এটাকে দেখা গেছে ইভ্যালুয়েট করে তারা একটা নতুন জায়গায় এসছে, দ্যাট ইজ কল্ড, এটা তো আর বইয়ে পাবি না, এটা বইয়ে নেই, নেটে আছে, আমি নেট থেকে বার করলাম। এটাকে বলা হয় প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল। দ্য ড্রাফট ছিল 2015 এসছে মোটামুটি, ঠিক আছে, ড্রাফট। তারপরে এদের টার্গেট ছিল, এটাও ইউএসএ তে এসছে, যে
এদের টার্গেট ছিল একটা জিনিস ইমপ্লিমেন্ট করে সেটাকে কার্যক্ষম অবস্থায় আসতে, মানে টু দ্য পপুলেশনের কাজে সার্ভিং এ আসতে কিন্তু অনেকটা সময় লাগে, যেখানে অলরেডি এক্সিস্টিং একটা সিস্টেম রয়েছে, যেখানে ABCDX ক্যাটাগরাইজেশন রয়েছে। যেমন ইন্ডিয়াতে আধার কার্ড, সেটা তো একদিনে হয়ে যাবে না, এক মাসেও হয়ে যাবে না। 1.4 বিলিয়ন পপুলেশন, সেখানে কিন্তু অনেক দিন সময় লাগছে, একটা টাইম পিরিয়ড। তা এই ড্রাগগুলোর ক্যাটাগরাইজেশনটাকে অন্যভাবে নিয়ে আসার জন্য নতুন রুল যেটা এসেছে, দ্যাট ইজ কল্ড দ্য প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল। সেই প্রেগনেন্ট রুলের কিছুটা ওভারভিউ এখান থেকে তোমরা পেতে পারিস। এই হচ্ছে প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল, ঠিক আছে। এবার কিছুতে এর আগে কিছু ডেটা ছিল যে প্রেগনেন্সিতে কিরকম ড্রাগ ইউজ হয়। মোটামুটি দেখা যাচ্ছে যে ইউএসএ, এটা সমস্ত ডেটাগুলো ইউএসএ দেওয়া আছে বলে আমি আর ইউজ করি, দেখাই যে প্রেগনেন্সিতে কিরকম ড্রাগ ইউজ হয়, প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুল কবে থেকে ইমপ্লিমেন্ট হয়েছে, তাদের টার্গেট। কিন্তু হোয়াট ইজ দ্য ইন্টেন্ট অফ PLR, মানে এরা PLLR প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুলের টার্গেটটা কি, তারা কি করতে চাইছে। এটা কি বলে, এটা বলছে প্রোভাইড দ্য প্রেসক্রাইবার, মানে প্রেসক্রাইবার যে থাকবে একজন, প্রোভাইড দ্য প্রেসক্রাইবার উইথ রিলিভেন্ট ইনফরমেশন। কি রকম ইনফরমেশন দেবে, কি মানে সেই ইনফরমেশন দেবে টু হেল্প দ্য প্রেসক্রাইবার অর ট্রিটিং যে ফিজিশিয়ান থাকবে ফর ক্রিটিক্যাল ডিসিশন মেকিং। একটা সার্টেন টাইমে একটা ক্রিটিক্যাল ডিসিশন নিতে হবে, ক্রিটিক্যাল ডিসিশন মেকিং হোয়েন হি অর শি, মানে প্রেসক্রাইবার ট্রিটিং এ প্রেগনেন্ট উইমেন। এবার প্রেগনেন্ট উইমেন নর্মাল প্রেগনেন্সি দ্যাট ইজ আলাদা, কিন্তু প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড উইথ সাম ডিজিজ, সেটা জিনিসটা আলাদা। সেখানে কিছু তাকে ট্রিট করতেই হবে। সেই ট্রিট করার জন্য তাকে ইনফরমেশনটা পাওয়া যাবে, যে প্রোভাইড দ্য প্রেসক্রাইবার উইথ রিলিভেন্ট ইনফরমেশন ফর ক্রিটিক্যাল ডিসিশন মেকিং হোয়েন ট্রিটিং এ প্রেগনেন্ট অর ল্যাকটেটিং উইমেন। এবার তারপরে বলছে এর আগেরটা যেটা ক্যাটাগরাইজেশন, এবার যে ক্যাটাগরাইজেশন যেটা করা হয়েছিল সেটা বলা হয় ওভারলি সিম্পলিস্টিক অ্যাটিটিউড। ABCDX একটা ক্যাটাগরাইজেশন করে দেবে। আরেকটা জিনিস ইউজ করা হয় যেটা আমাদের এখানে বিভিন্ন জায়গায়, গ্রেডিং সিস্টেম। এর থেকে বিটা কম ভালো, বি এর থেকে সিটা কম ভালো, সি এর থেকে ডিটা কম ভালো, এক্স কন্ট্রাইন্ডিকেটেড। মানে এই একটা গ্রেডিং সিস্টেম আমাদের মনের মধ্যে বসে গেছে, যে যত না এটা ক্যাটাগরাইজেশনের জন্য ইউজ করা হয়েছে, এটা এইভাবে যেখানে আরো অন্যান্য দিক, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আদার্স পার্সপেক্টিভস, তো সেইগুলো বাদ দিয়েও কিন্তু অন্যান্য পার্সপেক্টিভ গুলো বাদ দিয়ে আমরা এটাকে গ্রেডিং সিস্টেম হিসেবে ইউজ করে দিয়েছি। যে আমি একটা ড্রাগ হয়তো কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে বি ক্যাটাগরি ড্রাগ পেলাম না, হয়তো এ ক্যাটাগরি ড্রাগ পেলাম না, সেখানে আমি বি ক্যাটাগরি দিচ্ছি, বা আমার হাতে বা আমার আশেপাশে অ্যাভেলেবেল নেই বলে আমি বি বা বি এর থেকে সি। তাহলে আমার ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে আমি এটা পাচ্ছি না বলে এটা দিয়ে দিচ্ছি হয়তো কোনো সিচুয়েশনে, দিয়ে আমি নিজেকে রিলেটিভলি সেফ মনে করছি, যে না আমি রিলেটিভলি তো আমি গ্রেডিং সিস্টেমে ঠিকঠাক জায়গাতেই আছি, ঠিক আছে। যেটা হয় আমাদের ধারণাটা হয় যে অনেক সময় পরীক্ষার মার্কস বলা হয় যে তার মেধার প্রতি সঠিক জাস্টিফিকেশন করেছে কি করেনি, সেটার জন্য নাম্বার ইজ নট সাফিসিয়েন্ট, অন্যান্য দিকও দেখা উচিত, সবাইকে এক ক্যাটাগরিতে ফেলা যায় না। তা এটারও সেরকম হয়ে যাচ্ছে, যে ক্যাটাগরাইজেশন এরকম হয়ে যাচ্ছে, যে রিলেটিভ সেফ, রিলেটিভলি আনসেফ, সবকিছু রিলেটিভ আপেক্ষিক হয়ে যাচ্ছে, ঠিকঠাক একটা অ্যাসেসমেন্ট হচ্ছে না, ওভারলি সিম্পলিস্টিক অ্যাটিটিউড হয়ে যাচ্ছে। তা সেটার জন্য সেখান থেকে এবার তারপরে কি বলছে, মোর কমপ্লিট স্টেটমেন্ট অফ দ্য নোন রিস্ক বেসড অন দ্য ডেটা, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ডেটা। আমি ডেটা থেকে যেরকম পাচ্ছি তাকে আমি বলতে পারছি যে রিস্ক কতটা আছে। রিস্ক মানে একটা জিনিসের, একটা পেশেন্টের হয়তো তার ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস আছে, বোথ প্যারেন্টস, যে বাবা মা দুজনেরই ডায়াবেটিস আছে, ছেলে বা মেয়ে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, দ্যাট ইজ দ্য রিস্ক। আর হয়েছে, দ্যাট ইজ দ্য এফেক্ট। তার মানে এখানে হচ্ছে রিস্ক একটা রয়েছে, এই যে মোর কমপ্লিট রিস্ক বেসড অন দ্য অ্যাভেলেবেল ডাটা। অ্যাভেলেবেল ডাটা যেরকম হচ্ছে তাকে রিস্ক ফ্যাক্টরও বলছে, যে এত পার্সেন্ট পেশেন্টের এক্সপেক্ট করা হয়েছিল হতে পারে যেটা আগের ডেটা থেকে, কিন্তু হয়েছে এত পার্সেন্ট, সেটা বেশিও হতে পারে কমও হতে পারে। তাহলে মোর কমপ্লিট স্টেটমেন্ট অন দ্য রিস্ক ডিপেন্ডিং, মানে সেটা কার উপর বেস করছে, সেটা এখনো পর্যন্ত যে আমি অ্যাভেলেবেল ডেটা পেয়েছি সেটার উপরে। তারপরে কি বলছে, কনসিডারেশন অফ মেডিকেল অ্যান্ড দ্য ডিজিজ কন্ডিশন। এবার সারা পৃথিবীতে সমস্ত নর্মাল প্রেগনেন্সিতে তো সমস্ত যারা নিউ বর্ন হয় তারা তো মে নট বি সবসময় যে নর্মাল হয় তা তো নয়, কিছু কিছু থাকে হয়তো কোনো প্রবলেম নেই, আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি, কোনো কিছুতে এক্সপোজার হয়নি, কোনো ইনফেকশন, কোনো ডিজিজ, কোনো ড্রাগ, তারপরেও সেখানে কিছু ফিটাল ম্যাল ফরমেশন থাকে।
সেখানে কিছু ফিটাল ম্যালফরমেশন থাকলেও থাকতে পারে। তাহলে সেটা কিন্তু নট ডিপেন্ডস অন দ্য এক্সপোজার টু দ্য ড্রাগ, নট ডিপেন্ডিং অন দ্য এক্সপোজার, লাস্টে লেখাও আছে দেখ কনসিডারেশন অফ দ্য মেডিকেল অ্যান্ড ডিজিজ ফ্যাক্টর। এইবার যেটা হচ্ছে যে সেটার সাথে কিন্তু একটা কম্পেয়ার করা হয়, সেটা একটা নাম্বারস আছে যে সারা পৃথিবীতে দেখা গেছে যে উইদাউট এনি কমপ্লিকেশন ইন দ্য প্রেগনেন্সি তারপরেও কিছু ফিটাল ম্যালফরমেশন হয়, দ্যাট ইজ নট মানে কোনো কিছু দিয়ে প্ররোচিত নয়, কোনো কিছু তাকে প্রভাবিত করেনি ফিটাল ম্যালফরমেশনটা, এরকম হতে পারে কিন্তু তারপরেও এরকম হয়। এবার তো মেডিকেল অ্যান্ড ডিজিজ কন্ডিশনেও তো সেরকম হতে পারে। মেডিকেল অ্যান্ড মানে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন, ধর প্রি এক্লাম্পসিয়া দ্যাট ইজ অ্যান কন্ডিশন, এক্লাম্পসিয়া দ্যাট ইজ অ্যান কন্ডিশন, সেখানে ফিটাল ম্যালফরমেশন হওয়ার চান্স হয়তো বেশি, সেখানে হয়তো ফিটাল ম্যালফরমেশনের চান্স বেশি। এইবার সেইটাকে যদি আমি ট্রিট করি কোনো একটা ড্রাগ দিয়ে, তাহলে তখন যে ফিটাল ম্যালফরমেশনের রিস্ক আসবে সেটা তো আমাকে কম্পেয়ার করতে হবে যে জেনারেল পপুলেশনে এত, পার্টিকুলার এই ডিজিজ পপুলেশনে দেয়ার ইজ রিস্ক অফ ডেভেলপিং ফিটাল ম্যালফরমেশন এত, এবং সেখানে যদি আমি তাকে ড্রাগ দিয়ে ট্রিট করি, পার্টিকুলার কিছু ড্রাগ দিয়ে সেই কন্ডিশনটাকে চ্যালেঞ্জ করি বা ট্রিট করি, তাহলে সেখানে ফিটাল ম্যালফরমেশন কত হচ্ছে, সেখানে টেরাটোজেনিসিটি কত হচ্ছে, সেখানে পার্সেন্টেজ কি বাড়ছে না একই থাকছে না লেস লাইকলি থাকছে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে তখনই ব্যাপারগুলো আসবে টেরাটোজেনিসিটি, মানে ইট ইজ আ থিঙ্কিং বা ফ্যাক্টর। এবার যে হিউম্যান ডাটা অ্যাডেড হোয়েন অ্যাভেলেবেল, এবার সবসময় এই যে বললাম প্রেগনেন্ট উইমেন ইজ এন pregnancy is an physiological state, that is an vulnerable state. Fetus are the one of the most vulnerable thing to the drugs or exogenous product. সেই জন্য হিউম্যান ডাটা অ্যাডেড হোয়েন অ্যাভেলেবেল, সবসময় তো হিউম্যান ডাটা নাই পাওয়া যেতে পারে, কারণ হিউম্যানের উপর এক্সপেরিমেন্ট হয়নি, হিউম্যানের উপর কোনো স্টাডি হয়নি, কোনো ইনভেস্টিগেশন হয়নি, ড্রাগ এক্সপোজার হয়নি যখন অ্যাভেলেবেল। আর অ্যানিমাল ডাটা পুট ইন কনটেক্সট অফ দি হিউম্যান এক্সপোজার, হিউম্যান এক্সপোজার এবার পার্টিকুলার সেই রকম কন্ডিশন, হাইপারটেনসিভ কন্ডিশন, কোনো একটা পার্টিকুলার ডিজিজ কন্ডিশন, সেটা আমাদের অ্যানিমাল মডেলে তৈরি করা হয়, ঠিক আছে, আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, সেরকম সিমুলেট করা হয় অনেকটা, দিয়ে দেখা হয়, সেখানে ড্রাগ দিয়ে দেখা হয় যে তার এফেক্টটা কি, সেটা বলছে যে সেখানে বলছে অ্যানিমাল ডাটা পুট ইন কনটেক্সট অফ দি হিউম্যান এক্সপোজার অ্যান্ড এক্সপ্লিসিটলি সেড when there is no data available, যে এখানে বলা হচ্ছে যে আমাদের কাছে কোনো ডেটা নেই, হিউম্যানের উপরেও প্রেগনেন্সির কোনো ডেটা নেই, অ্যানিমালের ক্ষেত্রেও আমাদের অ্যানিমাল রিপ্রোডাকশন স্টাডি বা এনিথিং স্টাডি এরকম নেই, সেটাকে আমরা ক্লিয়ারলি বলে দিচ্ছি উই হ্যাভ নো ডেটা এগেইনস্ট দিস ড্রাগ ইউজিং প্রেগনেন্সি হিউম্যান অ্যানিমাল। ঠিক আছে, এরপরে পরেরটা এবার এটা আগের থেকে কিছুটা একটু কি ছিল, আগে কি করা হয়েছে, আগে প্রেগনেন্সি আলাদা ছিল, লেবার অ্যান্ড ডেলিভারি আলাদা ছিল, আর নার্সিং মাদার্স এর আলাদা ছিল, এখন 1 আর 2 কে একসাথে করে দেওয়া হয়েছে, এটা ইউএসএ তে 8.1 মনে রাখার দরকার নেই। আর নতুন একটা দেখা হয়েছে ফিমেলস অ্যান্ড মেলস, এটা এই টোটাল প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুলের একটা পার্ট আসবে, নতুন অ্যাডেড হয়েছে, সেখানে জেনোটক্সিসিটি আছে কিনা, মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পটেনশিয়ালের উপর এর কোনো এফেক্ট আছে কিনা কোনো পার্টিকুলার ড্রাগ, সেটা আলাদা একটা সেকশনে অ্যাড করতে হবে, সেটা প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং রুলে বলা আছে। নেক্সট, এবার এই প্রেগনেন্সির আন্ডারে কি কি জিনিসপত্র আসবে, হোয়াট আর এই যে নতুন যে আগে থেকে ABCDX ক্যাটাগরাইজেশন, তারপরে কি কি ছিল কি কি আসবে, এবার ইউএসএ তে অনেক কিছু মেনটেন হয়, আর নতুন PLLR এ কি কি ঢুকবে, যেটা স্টার মার্ক করা আছে নতুন অ্যাড হয়েছে এটা, আর আগে যেটা ছিল ওদের প্রেগনেন্সি, ওদের রেজিস্ট্রি, ওদের ডেটা মেনটেনিংটা অনেক ক্যাপাসিটি অনেক বেশি এবং মেনটেনও হয় খুব, প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি, মানে পার্টিকুলার একটা ড্রাগ দেখা গেল সেটা সেফ আনসেফ হোয়াট এভার দ্য ইজ, সেই ড্রাগটা প্রেগনেন্সিতে এক্সপোজড কতটা হয়েছে, মানে কত পার্সেন্ট, ওটা ডেটা মেনটেন হয়, ওদের সবই কম্পিউটারাইজড, দে আর কেপেবল অফ মেনটেনিং দ্য ডেটা ইনরমাসলি, ডেটাটা দিয়ে ওরা বিভৎসভাবে মেনটেন করে এবং মেটিকুলাসলি মেনটেন করে। প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি, কোন ড্রাগের কোন প্রেসক্রিপশনের এগেইনস্টে, তার কি উইক অফ জেস্টেশন কি ছিল, পার্টিকুলার কোন কোন ড্রাগ কতদিনের জন্য ইউজ করতে দেওয়া হয়েছে, সেটা ওরা রেজিস্ট্রি মেনটেন করে, সেটা আগেই ছিল। নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে রিস্ক সামারি পাশে একটা স্টার মার্ক হয়েছে রিস্ক সামারি, তারপরে যেটা আছে ক্লিনিক্যাল কনসিডারেশন, অ্যান্ড এই রিস্ক সামারি অ্যান্ড ক্লিনিক্যাল কনসিডারেশনটা যেখান থেকে এসছে, সেই ডেটাগুলো যেখান থেকে ওরা ইনফারেন্স তৈরি করেছে বা মন্তব্য তৈরি করেছে যে এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে, সেই ডেটাটা কোত্থেকে পেয়েছে, সেই ডেটার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ, একদম প্রচুর বিবরণ দিয়ে ডেটাটাকে লাস্টে অ্যাড করতে হবে। নেক্সট করো।
এই যে প্রেগন্যান্সি এক্সপোজার রেজিস্ট্রিটা কি, ওই যে বললাম যে প্রেগন্যান্সি এক্সপোজার রেজিস্ট্রি কি থাকে, দেয়ার ইজ এ প্রেগন্যান্সি এক্সপোজার রেজিস্ট্রি দ্যাট মনিটর দ্য প্রেগন্যান্সি আউটকাম ইন উইমেন, প্রেগন্যান্সি আউটকাম ইন উইমেন এক্সপোজ টু দ্য ট্রেড নেম ডিউরিং প্রেগন্যান্সি। ওরা কিন্তু ড্রাগের কম্পোজিশনের ক্ষেত্রে ইয়ে রাখেনি, ওরা পার্টিকুলার ট্রেড নেমের ক্ষেত্রে গেছে, কারণ এক একটা ট্রেড নেম এক রকম অনেক সময় সল্ট এক এক রকম ইউজ করে। দে মে বি বায়োইকুইভ্যালেন্ট, একটা প্রিপারেশনের সাথে আরেকটা প্রিপারেশন দে আর বায়োইকুইভ্যালেন্ট, প্রায় সিমিলার কি বলবো বায়োঅ্যাভেলেবিলিটি তৈরি করে। অ্যাকশন মেকানিজম অফ অ্যাকশন তো সেম মলিকিউল, কিন্তু ডিফারেন্ট সল্ট, তো ট্রেড নেম আলাদা হতে পারে। তাহলে পার্টিকুলার ট্রেড নেমের এগেইনস্টে এরা বলেছে, অ্যান্ড ইনক্লুড স্পেসিফিক কন্ট্যাক্ট ডিটেইলস, ফোন নাম্বার, ওয়েবসাইট এটসেট্রা। নেক্সট, এবার রিস্ক সামারি। রিস্ক সামারিতে কি বলেছে দেখ, নো ড্রাগ সিস্টেমিক অ্যাবজর্পশন। এবার তোর মনে হতে পারে তাহলে লোকাল রুটে ইউজ হচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে বলছে যে সিস্টেমিক অ্যাবজর্পশনই হবে না, এরা কিন্তু এক ধাপ পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে মানে কোনো কোনো ড্রাগ দেখা গেল যে হয়তো, যেমন ধর অট্রিভিন তোরা ইউজ করছিস জাইলোমেটাজোলিন, ইট ইজ অ্যান nasal decongestant, কিন্তু মেকানিজম অফ অ্যাকশন, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, কোন রিসেপ্টরের উপর কাজ করে? জাইলোমেটাজোলিন, নেফাজোলিন, অক্সিমেটাজোলিন, আলফা 1 স্টিমুল্যান্ট হবে না ইনহিবিটর হবে? স্টিমুল্যান্ট, আলফা 1 অ্যাগনিস্ট। আলফা 1 অ্যাগনিস্ট মানে কি ভ্যাসো কনস্ট্রিকশন করে, কিন্তু তোর ইয়েতে যেটা আছে যে তাতে কি হয় অনেক সময় হাইপারটেনশন, সিস্টেমিক হাইপারটেনশন তো দেখা যায়, ইয়ের মধ্যে আছে অ্যাডভার্স এফেক্টের মধ্যে পড়বি যে ক্রনিক ইউজে অনেক সময় হাইপারটেনশন দেখা যায়। তাহলে ইউজ করছিস কি লোকাল, সিস্টেমিক অ্যাবজর্পশন, সিস্টেমিক এফেক্ট হচ্ছে। তাহলে এখানে কিন্তু বলেনি যে লোকাল রুটের কথা বলেন, এখানে বলছে ট্রেড নেমটা পার্টিকুলারলি সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে কিনা দেখো, ঠিক আছে, নট যে লোকাল রুটে ইউজ করছে বলে সিস্টেমিক অ্যাবজর্পশন হবে না ধরে নেয়। এখানে এক ধাপ পিছিয়ে গেছে, বলছে লোকাল রুট ইউজ করে, যে রুট ইউজ করে দ্যাট ডাজ নট ম্যাটার, সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে কিনা দেখো, ঠিক আছে। এই লেখা আছে ট্রেড নেম, পার্টিকুলার ট্রেড নেম ইউজ করেছে, যে কোনো সল্টে কোনো একটা পার্টিকুলার কম্পোজিশনে, জানি অ্যামক্সিসিলিনে যায়নি, অ্যামক্সিসিলিনে ডিফারেন্ট সল্ট হয়তো আছে, তারা বাজারে বিভিন্ন নামে বিক্রি হয়, এক একটা কোম্পানি এক রকম সল্ট গেছে, কিন্তু এরা ট্রেড নেমের এগেইনস্টে করেছে। তার মানে ক্যাটাগরাইজেশনটা আরো মেটিকুলাস হয়েছে, আরো ভালো হয়েছে, ঠিক আছে। And maternal use is not expected to result in fetal exposure to the drug. সিস্টেমিক অ্যাবজর্পশন যদি না হয় তাহলে ফিটাল এক্সপোজার হবে না। তাহলে এরা কিন্তু বলেনি, কখনো বলেছে রুট, পার্টিকুলার একটা রুটে ইউজ হচ্ছে, দেখা গেল টপিক্যালি একটা স্টেরয়েড ইউজ করা হচ্ছে ফর এনি সিচুয়েশন, ইচিং হচ্ছে বা সোরিয়াসিস হচ্ছে, এনিথিং, কিন্তু সেখান থেকে গেলো সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হয়ে প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে ফিটাসে চলে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু তখন কিন্তু লোকাল রুটে ইউজ হচ্ছে, বাট দ্য ড্রাগ ইজ সিস্টেমিক, but there is systemic absorption that is capable of producing some effect in the fetus, সেটা হতে পারে। নেক্সট, তারপরেরটা, হ্যাঁ এটা এবার যে প্রেগন্যান্সি রিস্ক সামারি। এবার দেখ ড্রাগস উইথ সিস্টেমিক অ্যাবজর্পশন। সিস্টেমিক অ্যাবজর্পশনে কি হচ্ছে, এবার এর আগে যে ক্যাটাগরাইজেশন ছিল এ বি সি ডি এক্স, সেখানে যদি কোনো ড্রাগ কন্ট্রাইন্ডিকেটেড থাকে প্রেগন্যান্সিতে, এক্স ক্যাটাগরি থাকে, তাহলে সেটা প্রথমেই বলে দিতে হবে, ইউ হ্যাভ টু সে ইট ফার্স্ট। লেখা আছে দেখ, when a use of drug is contraindicated during pregnancy, that information must be stated first in the risk summary. তারপরে বলছে risk summary based on human data, risk summary based on animal data, সমস্ত কিন্তু ডেটা মানে কি, কিছু হতে পারে যে রিস্ক ফ্যাক্টর কি আছে, আমার ফার্মাকোভিজিল্যান্স থেকে কি কি ডেটা এসেছে, যে এতটা এক্সপোজড হয়েছে, তার এগেইনস্টে এই অ্যাডভান্স রিয়াকশন হয়েছে, এটা ফার্মাকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে কিছু ডেটা। আর কি আছে, ব্যাকগ্রাউন্ড রিস্ক ইনফরমেশন ইন দ্য জেনারেল পপুলেশন। ব্যাকগ্রাউন্ড রিস্ক ইনফরমেশন মানে যে পার্টিকুলার একটা ডিজিজ কন্ডিশনে বললাম, সেখানে ফিটাল ম্যালফরমেশনের চান্স নর্মালি কিরকম, সেটা যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে কিরকম, নর্মালি কত পার্সেন্ট ফিটাল ম্যালফরমেশন হয়, নর্মালি আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি, কোনো ডিজিজ নেই, কোনো এক্সপোজার ড্রাগ এক্সপোজার নেই, বা কোনো কিছু এমন কিছু যা ফিটাল ম্যালফরমেশন ইনডিউস করতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই, তারপরে সেখানে কিরকম রিস্ক থাকছে। আর ব্যাকগ্রাউন্ড রিস্ক ইনফরমেশন ইন দ্য ডিজিজ পপুলেশন, এই যে বললাম যে পার্টিকুলার ডিজিজ সিচুয়েশনে, যে এই ডিজিজে পার্টিকুলার হাইপারটেনশন বা ডায়াবেটিস বা হাইপারলিপিডিমিয়া, তাদের যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে সেটাই রিস্ক কিরকম আছে, ঠিক আছে। তারপরটা এবার এখানে একটা এক্সাম্পল আছে, পরেরটা দাও।
নেক্সট এই যে প্রেগনেন্সি ইন ক্লিনিক্যাল কনসিডারেশন। ক্লিনিক্যাল কনসিডারেশন ওই যে বললাম 4টে পয়েন্ট ছিল। একটা ছিল কি প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি, দেন দ্য রিস্ক সামারি। রিস্ক সামারি দুটো ভাগে ভাগ করছে, যে একটা বলছে ড্রাগস উইথ সিস্টেমিক অ্যাবজর্পশন, আর একটা বলছে ড্রাগস কোন রুটে ইউজ হচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে কিনা, সিস্টেমিক অ্যাবজর্পশন পজিটিভ কিনা, সিস্টেমিক অ্যাবজর্পশন নেগেটিভ কিনা, তার উপর ডিপেন্ড করছে। এরপর যেটা হচ্ছে প্রেগনেন্সি ক্লিনিক্যাল কনসিডারেশন, এরপর নেক্সট হচ্ছে ডেটা। ক্লিনিক্যাল কনসিডারেশন আছে ডিজিজ অ্যাসোসিয়েটেড ম্যাটারনাল অ্যান্ড এমব্রায়োফিটাল রিস্ক। ম্যাটারনাল রিস্ক কিরকম আছে সেগুলো দেখতে হবে, এমব্রায়োফিটাল রিস্ক কিরকম আছে দেখতে হবে। ডোজ আছে, পার্টিকুলার কোনো একটা ড্রাগ ইউজ করলে সেটার ডোজটা কিরকম হবে, হোয়াট ইজ দ্য ডোজ, সেটা প্রেগনেন্সিতে কিরকম হবে, ডিউরিং প্রেগনেন্সি, পোস্টপার্টাম পিরিয়ডে কিরকম হয় সেটা। থাইরয়েডের ডোজ যেমন থাইরক্সিন ইউজ করা হয়, লিভোথাইরয়েড হয়, লিভোথাইরক্সিন ইজ এ ক্যাটাগরি এ ড্রাগ, প্রিভিয়াস ক্যাটাগরি অনুযায়ী বলি ক্যাটাগরি এ ড্রাগ, তাহলে প্রেগনেন্সিতে ইউজ করা যায়। হাইপোথাইরয়েডিজম পেশেন্ট যদি হয় তাকে আমরা বাইরে থেকে T4 সাপ্লিমেন্ট করতে পারি ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সির সময় এই যেই প্রেগনেন্সি ডিটেক্টেড হয় তখনই কিন্তু বলা হয় থাইরক্সিনের ডোজ ইনক্রিমেন্ট করতে, অ্যাপ্রক্সিমেটলি 10% ইনক্রিজ করতে বলা হয়। ওয়াই ডোজ ইনক্রিজ করতে? এই কারণে বলা হয় যে থাইরক্সিন ইজ বাউন্ড টু প্রোটিন, এটা তোরা জানিস 99 একটা মনে হয় 98%, একটা মনে হয় 99.8%, T3 T4 এর মধ্যে। T3 ইজ মোর বাউন্ড টু প্রোটিন, ঠিক আছে? তাহলে এই যে যেটা হয় প্রেগনেন্সিতে হয় ইনক্রিজিং ইন দ্য থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। থাইরয়েড বাইন্ডিং যে গ্লোবিউলিন থাকে সেটার প্রোডাকশন লিভার থেকে বেড়ে যায়। সো নর্মালি বাইরে থেকে যখন আমরা T4 সাপ্লিমেন্ট করছি তখন যারা বাউন্ড ফর্মে থাকে সেই বাউন্ড নেচারটা আরো বেড়ে যাচ্ছে, তাহলে দেয়ার ইজ লেস অ্যামাউন্ট অফ ফ্রি ড্রাগ ইন দ্য সার্কুলেশন। ইফ যদি আমরা নর্মাল অবস্থায় যে পরিমাণ ডোজ ইউজ করি সেটা দিয়ে তার থাইরয়েডের কন্ট্রোলে ছিল সেটা যদি থাকে, তাহলে কিন্তু সেই ডোজটা যদি আমি প্রেগনেন্সির সময় ইউজ করি সেই পার্টিকুলার উইমেনের ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখা যাবে সেখানে এফেক্টটা লেস হচ্ছে। তখন দেখা যাবে TSH যেটা আমাদের মার্কার, হাইপোথাইরয়েডিজমের মার্কার হিসেবে আমরা ইউজ করি, বায়োমার্কার হিসেবে ইউজ করি, বা যেটা থেকে আমরা ডোজ অ্যাডজাস্ট করি, সেই ডোজটা সেটা দেখা গেল তখন TSH বেড়ে যেতে পারে বা হাইপোথাইরয়েডিজম অ্যাগ্রাভেট করতে পারে, বিকজ অফ দেয়ার ইজ ইনক্রিজ ইন দ্য বাউন্ডেড স্টেট অফ দি লিভোথাইরক্সিন। সেইটার জন্য, সেইটাকে ওভারকাম করার জন্য, ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন সিমিলার লেভেলে রাখার জন্য বা হাইপোথাইরয়েডিজমকে ওভারকাম করার জন্য কিন্তু আমাদের ডোজ ইনক্রিমেন্ট করতে হয়। ওটা দেখ ডোজ অ্যাডজাস্টমেন্ট। এবার বিভিন্ন সময় ডোজ, কোনো সময় ডোজ কমাতে হয়, কোনো সময় ডোজ বাড়াতে হয়, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম পিরিয়ড। এবার যে ম্যাটারনাল কোনো একটা পার্টিকুলার ড্রাগে ম্যাটারনাল অ্যাডভান্স রিয়াকশন কি হতে পারে, ঠিক আছে? ফিটাল এক্সপোজারে সেটা আমাদের ABCDX ক্যাটাগরি বা ড্রাগের কোনো স্টাডি থেকে পাওয়া যেতে পারে। ফিটাল অ্যাডভান্স রিয়াকশন কি হতে পারে, অ্যান্ড লেবার এন্ড ডেলিভারিতে তার কোনো ডিলিটোরিয়াস এফেক্ট করে, কোনো প্রলঙ্গেশন অফ লেবার করতে পারে, প্রিম্যাচিওর ডেলিভারি করছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো না থাকতে হবে। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে ডেটা। এবার ডেটা কি বলছে, ডেটাটা কোথা থেকে পাওয়া যায়? ডিটেল ডেসক্রিপশন অফ দ্য ডেটা দ্যাট প্রোভাইড দ্য সাইন্টিফিক বেসিস অফ দি রিস্ক সামারি। রিস্ক সামারিতে কি ছিল? একটা ছিল, প্রথমে ছিল প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি, তারপরে হচ্ছে রিস্ক সামারি। রিস্ক সামারিতে কি কি ছিল? যে সিস্টেমিক অ্যাবজর্পশন ড্রাগ, সিস্টেমিক নন অ্যাবজর্পশন ড্রাগ। নন অ্যাবজর্পশন ড্রাগের মধ্যে কি কি ছিল, যে কন্ট্রা ইন্ডিকেটেড কিনা সেটা তাহলে প্রথমে বলতে পারে, হিউম্যান ডাটা, অ্যানিম্যাল ডাটা অ্যান্ড ডাটা, কি বলে, ফার্মাকোলজিক্যাল ডাটা, জেনারেল পপুলেশনের কিরকম রিস্ক ইনফরমেশন থাকছে, অ্যান্ড ডিজিজ পপুলেশনে কিরকম রিস্ক থাকছে, সেগুলো সমস্ত কিছু বলা ছিল। যে এই যে ডেটাগুলো, এই যে রিস্ক ইনফরমেশন কিরকম আছে, এগুলোর যে ডেটাগুলো যেখান থেকে পাওয়া গেছে, কোনো একটা স্টাডি থেকে পাওয়া গেছে, কোনো একটা ইনভেস্টিগেশন থেকে পাওয়া গেছে, কোনো একটা এক্সপিরিয়েন্স থেকে পাওয়া গেছে, সেগুলো ডিটেল ডেসক্রিপশন দিতে হবে। ডিটেল ডেসক্রিপশন অফ দ্য data that provide the scientific basis for the summary information, যে রিস্ক সামারি and presented in the risk summary and clinical consideration heading। এবার কি করতে হবে, যে কোনো একটা কোম্পানি, ধরেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা একটা পার্টিকুলার ড্রাগের জন্য তারা তো অ্যাপ্লাই করতে হয়, নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন করতে হয়, এই সমস্ত করতে হয়। তারা যদি কোনো একটা ডেটা দিতে চায় যে প্রেগনেন্সিতে ইউজ করা যাবে কি যাবে না, সেটা দিতে গেলে তাদের কি করতে হবে, কম্প্রিহেন্সিভ রিভিউ অফ দি রিলিভেন্ট পাবলিশ লিটারেচার। মানে সেখান থেকে একটা যতগুলো পাবলিশ লিটারেচার বেরিয়েছে, দ্যাট আর
প্রচুর যতগুলো স্টাডি বেরিয়েছে, যেটা রেকগনাইজ স্টাডি, ঠিক আছে, যেটার পাওয়ার অফ স্টাডি ঠিকঠাক আছে, স্যাম্পল সাইজ ঠিকঠাক আছে, সিগনিফিক্যান্ট রেজাল্ট তৈরি করেছে, সেই সমস্ত অনেকগুলো স্টাডির একটা রিভিউ লিটারেচার দিতে হবে, সমস্তগুলোকে একত্রিত করে একটা রিভিউ আর্টিকেল দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ফার্মাকোভিজিলেন্স ডাটাবেস। ফার্মাকোভিজিলেন্সের ডাটাবেস মানে সেখানে অ্যাডভার্স রিয়াকশন কি আছে, ডোজিং কি আছে, কোন ডোজে কতটা এফেক্ট হয়েছে, বা সারা যতগুলো রিপোর্টেড কেস আছে তার মধ্যে কি কি অ্যাডভার্স এফেক্ট, যেমন মেটফরমিনের কিছু অ্যাডভার্স এফেক্ট আছে, বা গ্লিমেপিরাইডের কিছু অ্যাডভার্স এফেক্ট আছে, বা তোমরা যখন এসি ইনহিবিটর, এআরবি, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার ড্রাগ ইউজ করছে তার কিছু অ্যাডভার্স এফেক্ট আছে, সেগুলো অ্যাডভার্স এফেক্ট কি, অ্যান্ড প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি ইফ পসিবল টু সাপোর্ট দ্য আপডেটেড ল্যাঙ্গুয়েজ ফর দিস সেকশন অফ লেভেলিং। আপডেট ল্যাঙ্গুয়েজ মানে আপডেট কিরকম হলো, যদি আগের থেকে চেঞ্জ হয়েছে কিনা, যে আগে দেখা গেল কোন একটা ড্রাগ মনে করা হয়েছিল ইউজ হয়তো অতটা সেফ নয়, পরবর্তী রিপিটেড স্টাডিতে বা যত দিন গেছে তত হয়তো বিভিন্ন যে সমস্ত এভিডেন্স এসছে সেখানে দেখা গেছে যে সেটা আনসেফ নয়, সেটা তাহলে ওই যে আপডেট করতে হবে, রেগুলার বেসিসে কন্টিনিউয়াল আপডেটেশন ইয়েটা চলতে থাকে। নেক্সট, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশনের তিনটে হেডিং থাকছে, একটা হচ্ছে রিস্ক সামারি থাকছে, ক্লিনিক্যাল কনসিডারেশন এন্ড ডাটা। রিস্ক সামারিতে সেই একই রকম ব্যাপার থাকবে। নেক্সট করো। ল্যাকটেশন, ল্যাকটেশন মানে যখন ব্রেস্ট ফিড, ডিউরিং দ্য ব্রেস্ট ফিড পিরিয়ড, তখন কোনো ড্রাগ পার্টিকুলার মাদার, নার্সিং মাদারে ইউজ করা যাবে কিনা। তার ক্ষেত্রে প্রবলেমটা কি হবে, যে কিছু ড্রাগ থাকে তারা মেবি সিক্রেটেড ইন দ্য ব্রেস্ট মিল্ক, তাহলে সেখানে তো এই নিউ বর্নের সেটা তাহলে এক্সপোজার হচ্ছে, সেই এক্সপোজার is that producing capable of producing some effect, is that capable of producing some deleterious effect in the newborn, সেটা দেখতে হবে। সেই জন্য আসছে ল্যাকটেশনের সময় কোনো একটা পার্টিকুলার ড্রাগ আমরা ইউজ করব কিনা। এই যে এখানে হচ্ছে এবার ড্রাগস সেই একই রকম ভাগ, ড্রাগস উইথ সিস্টেমিক অ্যাবজর্পশন, ড্রাগস উইথ নো সিস্টেমিক অ্যাবজর্পশন। এখানে ট্রেড নেমের ইউজ করেছে। সিস্টেমিক অ্যাবজর্পশন হলে তাহলে তার ব্যাপার আলাদা, নন সিস্টেমিক অ্যাবজর্পশন যদি না হয় তাহলে তার ব্যাপার আলাদা। নন সিস্টেমিক অ্যাবজর্পশন হলে ওটার রেজিস্ট্রিটা মেনটেন করতে হবে, রেজিস্ট্রি মেনটেন করে রেখে দিতে হবে। দিস আর নট সিস্টেমিক্যালি অ্যাবজর্ব ফলোইং এই and the expected and breastfeeding is not expected to result in exposure of the fetus. যেহেতু সিস্টেমিক অ্যাবজর্পশন হচ্ছে না, একটা ড্রাগ সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হচ্ছে না, তাহলে সেটা ব্রেস্ট মিল্কে সিক্রেট হওয়ার চান্সেস নেই। তাহলে সেটা ফিটাল এক্সপোজার, এক্সপোজার যেহেতু হচ্ছে না, ইনফ্যান্ট এক্সপোজার বা নিউবর্ন এক্সপোজার হচ্ছে না, তাহলে কোনো এফেক্ট নাও তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট, এবার ল্যাকটেশনের ক্ষেত্রে, এবার যাদের ক্ষেত্রে সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হচ্ছে, ড্রাগস আর সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হলে সেখানে দেখতে হবে ব্রেস্ট মিল্কে তার কনসেন্ট্রেশন কিরকম আছে। প্রথম উই হ্যাভ টু অ্যাসেস দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সিক্রেটেড ড্রাগ। এবার তারপরে সিক্রেটেড ড্রাগ অ্যাক্টিভ কিনা নন অ্যাক্টিভ কিনা প্রথমে দেখতে হবে, কি মেটাবোলাইট সিক্রেটেড হচ্ছে সেটা দেখতে হবে, তার কনসেন্ট্রেশন কি। এবার কনসেন্ট্রেশনের পরে একটা নিউবর্ন, তার একটা ক্যাপাসিটি রয়েছে, একটা পার্টিকুলার ক্যাপাসিটির উপরে সে ফিট করতে পারবে না, সে খেতে পারবে না বা সে ড্রিঙ্ক করতে পারবে না, তাহলে তার একটা এক্সপেক্টেড ডোজ থাকবে। তাহলে যে সারাদিনে এত কনসেন্ট্রেশনে এতটা ব্রেস্ট মিল্ক গেলে তাতে কি এফেক্ট হবে বা তার এক্সপোজারটা কিরকম হবে সেটা দেখতে হবে, ঠিক আছে। অ্যান্ড এফেক্ট অফ ড্রাগ ইন ব্রেস্টফিড ইনফ্যান্ট, তারপরে দেখতে হবে তার এফেক্ট কি, ইজ দেয়ার ইজ এনি এফেক্ট, ইজ দেয়ার এনি ডিলিটোরিয়াস এফেক্ট, সেটা হতে পারে ডিলেড এফেক্ট হতে পারে, এর সঙ্গে সঙ্গে এফেক্ট হতে পারে, ঠিক আছে। এই সমস্ত এফেক্ট গুলো দেখতে হবে যে তার কি এফেক্ট হচ্ছে, পজিটিভ হচ্ছে, নেগেটিভ হচ্ছে, হোয়াট এভার দ্য এফেক্ট। তারপরে কিন্তু এফেক্ট অফ ড্রাগ অন মিল্ক প্রোডাকশন, মিল্ক প্রোডাকশনে কোনো এফেক্ট আছে কিনা, যে এটা মিল্ক প্রোডাকশন সাপ্রেস করছে কিনা সেটা দেখতে হবে। আর এটা কি রিস্ক বেনিফিট স্টেটমেন্ট, রিস্ক বেনিফিট দেখতে হবে তখনই যখন এটা ইউজ করছি আমরা, ইউজ করার পরে রিস্ক যদি বেশি হয়, ফিটাল মানে নিউবর্নের ক্ষেত্রে যদি রিস্ক বেশি হয় তাহলে সেটা আমরা ইউজ করবো না স্বাভাবিকভাবে। বেনিফিটে দেখা গেল রিস্ক খুবই কম, বেনিফিট প্রচুর, তাহলে আমরা ইউজ করব। যে ম্যাটার্নাল পার্টিকুলার ডিজিজ কন্ডিশনে সেই ড্রাগটা ইউজ করতে হবে, নাহলে ম্যাটার্নাল লাইফ রিস্ক হয়ে যাবে বা সিভিয়ার একটা ডিসেবিলিটি তৈরি হবে, বা এমন একটা জিনিস যেটা প্রলং ডিসেবিলিটি তৈরি করতে পারে, প্রলং ডিজিজ ম্যানিফেস্টেশন তৈরি করতে পারে, প্রলং এফেক্ট তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমার রিস্ক বেনিফিট স্টেটমেন্টটা দেখতে হবে, দিয়ে তারপরে অ্যাসেস করতে হবে। নেক্সট, এবার রিস্ক সামারির ক্ষেত্রে এবার দেখা হলো ল্যাকটেশন রিস্ক সামারি, ড্রাগস ইন হিউম্যানিটি। এবার ব্রেস্ট ফিডিং এর এফেক্ট, ব্রেস্ট ফিডিং এর একটা নিউবর্নস এর উপরে কি এফেক্ট থাকে, একটা ডেভেলপমেন্টাল এফেক্ট থাকে, একটা হেলথ রিলেটেড ব্যাপার থাকে, একটা তার সোর্স অফ নিউট্রিশনের একটা ব্যাপার থাকে,
আর কি ব্যাপার থাকে, কি কি ফ্যাক্টর থাকে আর কি, যে একটা নিউ বর্নের ক্ষেত্রে তার একটা ডেভেলপমেন্টাল অ্যান্ড হেলথ বেনিফিট থাকছে ব্রেস্ট ফিডিং থেকে। আর এটা কি থাকছে, যেহেতু একটা ড্রাগ কখন দেওয়া হয়, এটা পার্টিকুলার সেই উইমেনের ডিজিজের ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার স্টেটেই তুমি ড্রাগটা দিচ্ছি, নাহলে তো আমি দেবো না ড্রাগটা। তাহলে দিলে সেটা থেকে আমার বেনিফিটটা কি, সেইখানে আমাকে কনসিডার করতে হবে যে সেজন্য বলা হয় যে লেস লাইকলি টু ইউজ দ্য ড্রাগ, মানে তুমি একটা ড্রাগ ইউজ করো না, যদি দরকার না হয় ইউজ করো না। ডায়রিয়া নিয়ে অনেক সময় আসে অনেক পেশেন্ট, প্রেগনেন্সিতে আসে বা পোস্টপার্টাম পিরিয়ডে আসে, তখন যদি কোনো একটা ড্রাগ থাকে তখন প্রথমে কি দিয়ে ট্রিট করা হয়, অনেক সময় দেখা হয় বলা হয় না শুধু আমাদের প্রোবায়োটিক্স দিয়ে অনেক সময় ট্রাই করা হয়, প্রোবায়োটিক্স দিয়ে ট্রাই করা হয়। অনেক সময় রিঅ্যাক্টিভ ডায়রিয়া হতে পারে, যেটা হয়তো সিক্রেটারি ডায়রিয়া, যেমন ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে অনেক সময় অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, দ্যাট ইজ সেলফ লিমিটিং হচ্ছে কিনা, তাহলে আমরা ডায়রিয়ার আগে প্রথমে অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ড্রাগ না দিয়ে প্রথমে সেলফ লিমিটিং ওয়েট অ্যান্ড ওয়াচ করা যেতে পারে, ওআরএস দিয়ে সাপ্লিমেন্ট করা যেতে পারে যাতে তার হাইড্রেশনটা ঠিকঠাক থাকে। তারপরে যদি না হয় তখন অনেক সময় করা হয় যে প্রোবায়োটিক্স, বিভিন্ন প্রোবায়োটিক্স দিয়ে সাপ্লিমেন্ট করে দেখা যাচ্ছে যে ডায়রিয়া কমছে কিনা, তখন দেখা হয়। তারপরে যদি না হয় তখন ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ড্রাগ দেওয়া হয়। তাহলে সেখানে ম্যাটারনাল বেনিফিটটা আমাকে দেখতে হবে, ম্যাটারনাল হেলথ ইস্যুটা আমাকে দেখতে হবে। আর এটা কি দেখতে হবে যে নিউ বর্নের উপর এর কোনো এফেক্ট আসছে কিনা, পজিটিভ বা নেগেটিভ এফেক্ট আসছে কিনা, সেটা আমাকে তিনটে জিনিস দেখতে হবে। তার মানে নিউবর্নের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বিকজ breast milk is a source of nutrition, sole source of nutrition in first 6 months, especially in first 6 months। 6 মান্থের ক্ষেত্রে কি রেকমেন্ড করা হয়, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং রিকমেন্ড করা হয়। তাহলে সেখানে সোল সোর্স অফ নিউট্রিশন থাকছে, সেটার একটা ব্যাপার দেখতে হবে। ম্যাটারনাল হেলথ ফ্যাক্টরটা দেখতে হবে। আর লাস্টে দেখতে হবে সেটা চাইল্ডের ক্ষেত্রে কি এফেক্ট তৈরি করছে, যে নিউ বর্ন চাইল্ডের ক্ষেত্রে সেটা নেগেটিভ এফেক্ট কতটা তৈরি করছে। নেক্সট, আর এই রিস্কের উপর বেস করে কি করতে হবে, যে বিকজ অফ দ্য পোটেনশিয়াল, যে এটার জন্য যে ডিউরিং দ্য পোস্টপার্টাম পিরিয়ড বা ডিউরিং দ্য ল্যাকটেটিং পিরিয়ড, এই যতদিন এই ড্রাগটা ইউজ করা হবে, ধরা গেল ড্রাগ প্রেসক্রাইব, ততদিন ব্রেস্ট ফিডিং থেকে বিরত থাকতে হবে, বা ব্রেস্ট ফিডিং শুড নট বি, ব্রেস্ট ফিডিং ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং দ্যাট পিরিয়ড, ব্রেস্ট ফিডিং ইজ নট প্রেসক্রাইব ডিউরিং দিস পিরিয়ড, বা এটা থেকে এটা থাকতে হবে বিকজ অফ দিস ড্রাগস, যে ড্রাগটার যে নেচার পাওয়া গেছে, ইট কুড বি সিক্রেটেড ইন দ্য ব্রেস্ট মিল্ক, তার কনসেন্ট্রেশন এত, তার ডেইলি ডোজিং এত, সেখান থেকে যে নিউবর্নের ক্ষেত্রে এই ক্ষতি তৈরি করতে পারে, কেপেবল অফ, তাহলে সেখানে আমরা ব্রেস্ট ফিডিং থেকে বিরত থাকতে হবে। এটা হতে ব্যাপার। নেক্সট, এবার সেরকম ডেটা, এবার আমাদের টার্গেট কি থাকবে, যে মিনিমাইজিং দ্য এক্সপোজার টু দ্য ব্রেস্ট ফিডিং ইনফ্যান্ট। আরেকটা কি থাকবে, আরেকটা যে মনিটরিং দ্য ব্রেস্ট ফিডিং ইনফ্যান্ট ফর এনি অ্যাডভার্স রিঅ্যাকশন। সেটা এখান থেকে যেরকম ডেটা জেনারেট হবে সেটা ফার্মাকোভিজিল্যান্সে অ্যাডেড হবে, সে পরবর্তীকালে নেক্সট আরেকটু আপডেটেড হবে, যে এটা থেকে এরকম ভাবা হচ্ছিল, এরকম রিস্কটা এরকম ছিল, কিন্তু আমাদের ক্ষেত্রে রিস্কটা না হয় এফেক্টটা এরকম এসছে, এফেক্ট আসেনি, পজিটিভ বা নেগেটিভ, হোয়াট এভার দ্য রিস্ক, সেখানে আমার দেখতে হবে। আর ডাটা থাকলে কি করতে হবে, ডেটা থাকলে ডেটা ইনক্লুডস অনলি হোয়েন দ্য ইনফরমেশন আর অ্যাভেলেবল। একটা হচ্ছে হিউম্যান অ্যান্ড অ্যানিমালের ক্ষেত্রে দেখতে হবে যে তার কনসেন্ট্রেশন কিরকম আছে, বা ব্রেস্ট মিল্কের কনসেন্ট্রেশন কিরকম আছে, সেটা ডেইলি ডোজ কিরকম নিউবর্ন ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে, বা যা ব্রেস্টফিড ডিপেন্ডেন্ট ইনফ্যান্টেদের ক্ষেত্রে হচ্ছে, সেখান থেকে আর তার এফেক্টটা কি সেটা যেমন আসছে। আরেকটা হচ্ছে যে ড্রাগ পার্টিকুলার যে কোম্পানি বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা যে অ্যাপ্লিকেশন করছে যে রেগুলেটরিং অথরিটির কাছে এই ড্রাগের, তার এটা ইউজের জন্য ডিউরিং দ্য দিস পিরিয়ড দিস ড্রাগ ক্যান বি ইউজড, তার জন্য তার সাপোর্টে যে সমস্ত ডেটা আছে, পাবলিশ লিটারেচার আছে, তাদের একটা রিভিউ আর্টিকেল দিতে হবে। অ্যান্ড ফার্মাকোভিজিল্যান্সের যে ডাটা আছে সেটা দিয়ে এটাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে, দিয়ে এটাকে দিতে হবে। এই হচ্ছে তোদের টোটাল। এরপরে যেটা আছে ওই ক্লিনিক্যাল কনসিডারেশন অ্যানালাইসিস, তারপরে যে ল্যাকটেশন লেভেলিং টুল যেটা ছিল, যে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পোটেনশিয়াল, এবার ওটা এই প্রেগনেন্সির মধ্যে আসছে না বলে ওটা আর বললাম না। ইট ইজ এ পার্ট অফ প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন লেভেলিং টুল। তো প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন রিলেটেডটা বললাম, আর ওদিকে ক্যাটাগরাইজেশন ABCDX। এবার এটার উপর ডিপেন্ড করে বলা হয়। এবার তোদের কখনো কখনো জিজ্ঞেস করা হয়, ইজ দিস ড্রাগ ক্যান বি ইউজড ইন দ্য ডিউরিং প্রেগনেন্সি, সেটা যদি টেরাটোজেনিসিটি থাকে তাহলে বলবি না, ইট ক্যান নট বি ইউজড, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং দ্য প্রেগনেন্সি। তাহলে এখন ইন্ডিয়াতে হচ্ছে সেই স্টেট যেটা হচ্ছে সি ক্যাটাগরির মতো, নট ABCDX যেটা নতুন বইয়ে নেই, আবার নট PLLR যেটা এখনো পর্যন্ত ড্রাফট ইন্ডিয়াতে হয়নি। কারণ এখন আমরা একটুখানি ভাসমান স্টেটে আছি, মাটিতেও পানি উপরেও যাই। দ্যাটস ইট। এনি কোশ্চেন থাকলে করতে পারিস, কোনো কোশ্চেন থাকলে করতে পারিস।
বলো, ও কি বলছে, ও বলতে পারছে না, এ তো ভালো। তো পিএ নিয়ে ঘুরছিস, ভালো, বল বল, কোশ্চেন কর কি। হ্যাঁ, কিসের সিএ? সিএ এখনো ঠিক করা হয়নি, তবে এমসিকিউ তোদের একটা সিএ পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়েছে, ঠিক আছে। যে 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 ইন্টারেস্টেড ইন্ডিভিজুয়াল, এখনো মোটামুটি ইয়ে করা হয়নি যে কিভাবে কাকে কাকে এলিমিনেট করা হবে বা কারা ইনক্লুশন ক্রাইটেরিয়া এক্সক্লুশন ক্রাইটেরিয়া এখনো ঠিকঠাক করা হয়নি, তো সেটা জানিয়ে দেওয়া হবে রেসপেক্টিভ ইয়েতে। তবে মোর লাইকলি এমসিকিউ হবে, আর যদি ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে স্যারের ইচ্ছা, আমাদের যে স্যারের ইচ্ছা যে এমসিকিউ প্লাস ভাইভা অথবা অনলি এমসিকিউ, যে কোনো একটা, ঠিক আছে। এমসিকিউ প্লাস ভাইভা, একটা সার্টেন টাইম দেওয়া হবে, তার মধ্যে এমসিকিউ গুলো দিতে হবে, আর তারপরে ভাইভা, যদি ক্যান্ডিডেট কম থাকে, যদি ক্যান্ডিডেট বেশি থাকে তাহলে অনলি এমসিকিউ, দ্যাটস ইট। পয়েন্টগুলো প্রত্যেকটাই কয়েকটা জায়গার ইন্ডিভিজুয়াল বেস, আমরা যদি সিস্টেম ওয়াইজ এগিয়ে, এখন অনেকটাই পড়েছিস। একটা ইউরিন ইনফেকশনস হলে তার স্পেসিমেন কালেকশনস ইজ ডিফারেন্ট। আমার একটা যদি রেসপিরেটরি ট্র্যাক্ট হয় তার স্পেসিমেন কালেকশনস ইজ ডিফারেন্ট। ইফ I am suspecting of a meningitis, then the CSF collection is little bit different. তাহলে একটা জেনারেল আইডিয়া, তাহলে আমি I am going to the first point is my specimen collections। তারও আগে যদি একটা পয়েন্ট বলি, কমন সিমটম, সাপোজ আমার যদি ইউটিআই যদি থাকে, ল্যাব ডায়াগনোসিস অফ ইউটিআই, তাহলে ফার্স্ট আমার মাথায় কি থাকবে যে আচ্ছা এই পেশেন্টসটা কি সিমটমস ছিল, আদৌ কি সিমটমস ছিল, হতেই তো পারে আমার একটা কন্টামিনেশন গ্রোথ এলো, তাহলে হাউ ক্যান আই correlate? I have to correlate with the clinical conditions. Then I have to know the what are the symptoms of the UTI, right? তাহলে ফার্স্টে আমার থাকবে কমপ্লেন্স, চিপ কমপ্লেন্স কোনগুলো থাকবে, কমন সিমটমস কোনগুলো হতে পারে, তাহলে সেইটা আমি লিখব। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, তাহলে আমি এবারে আসছি স্পেসিমেন কালেকশনস। স্পেসিমেন কালেকশনস হওয়ার পর একটা পয়েন্ট থাকে ট্রান্সপোর্ট। কিছু কিছু specimen we have to transport within a 15 minutes, we have to transport within a 1 hour, কাউকে আমরা ওভারনাইট রাখতে পারি, কোনটা 1 আওয়ারে রাখতে পারি, সেই পার্টটুকু আমাকে খালি শুধু জানতে হবে। আফটার রিচিং টু দ্য ল্যাব, দেন উই হ্যাভ টু, আমরা প্রথমেই কি করব, স্যাম্পেলটাকে আমরা ডাইরেক্ট কিছু টেস্ট করে দেখতে পারি, দ্যাট ইজ এ ডাইরেক্ট ডিটেকশনস। যেমন ইউরিনের ক্ষেত্রে বা স্পুটামের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা গ্রাম স্টেন করতে পারি, স্যাম্পেলে এফবি স্টেন্স করতে পারি, রাইট। ইউরিনের ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা ডিপস্টিক করি। তো দিস আর দ্য স্পট টেস্ট অন ডে 0, অ্যান্ড আফটার দ্যাট আমরা সেটাকে কি করছি, কালচারে বসাচ্ছি, তাই তো। ডে 1-এ, তাহলে ডে 0-তে আমার ইউরিনে হলে আমার কি কি কালচার মিডিয়া থাকতে পারে, স্টুলে হলে কি কালচার মিডিয়া থাকতে পারে, তাহলে আমাকে কালচার মিডিয়ার নামগুলো লিখতে হবে। ডে 1-এ উইল ইন্টারপ্রিট দ্য রেজাল্টস। এবার আমি কি ইন্টারপ্রিট রেজাল্টসটা দেখতে চাই, সাপোজ ইন কেস অফ ইউটিআই, in my suspicions there are 4 to 5 organisms, E. coli, Klebsiella, Protea, Pseudomonas, ঠিক আছে। তাহলে 4 থেকে 5টা অর্গানিজমস আমার জানলেই হয়ে গেল। দেখ এই 4-5টা অর্গানিজমস কিন্তু প্রায় প্রত্যেকটাতে থাকবে, এটা মেনিনজাইটিসও থাকবে, এলআরটিআইতেই থাকবে, আপার রেসপিরেটরি ইনফেকশনে থাকবে। তাহলে একটা ডায়রিয়া যখন হবে আমার সিগেলা, কলেরা, সালমোনেলাটা ঢুকে যাচ্ছে। তাহলে ওভারঅল যদি আমি দেখি টোটাল আমার 12টা থেকে 13টা অর্গানিজমস, উই হ্যাভ টু রিমেম্বার, একটু করে ছোট ছোট কলোনি ক্যারেক্টার, বেশি না। যেমন আমার কাছে ক্লেবশিয়েলা হলে, দেখ এই পার্টটা পড়লে তোদের কিন্তু গ্রামস্টেনের প্র্যাকটিক্যালটাও হয়ে যাবে, কারণ এইভাবেই ব্যাপারটা এগোয়। ইজ এ মিউকয়েড কলোনি। কাউকে যদি যখন আমরা প্র্যাকটিক্যালে কোশ্চেন জিজ্ঞাসা করছি যে ইকোলাই আর ক্লেবশিয়েলা দুটোই তো এলএফ কলোনি, ল্যাকটোজ ফার্মেন্টার, হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট বাই জাস্ট সিইং দ্য অর্গানিজম ইনটু দ্য প্লেট? অনেকেই বলতে পারছে না, জাস্ট স্যার মিউকয়েড কলোনি, গল্প শেষ। মিউকয়েড থকথকে কাদার মতো কলোনি, ইটস এ ক্লেবশিয়েলা। আরে পিঙ্ক তো ল্যাকটোজ ফার্মেন্টার, তো বোথ আর ল্যাকটোজ ফার্মেন্টার।
We know that E. coli is a lactose fermenter and Klebsiella is also lactose fermenter. কিন্তু এই যে কলোনি ক্যারেক্টার, আমার তাহলে একটা পয়েন্ট হলেই হয়ে গেল। সিউডোমোনাস আমার একটা গ্রিন পিগমেন্ট করছে নিউট্রিয়েন্ট আকারে, একটা গ্রিনিশ পিগমেন্টেশন থাকছে। তাহলে এই যে ছোট 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 3-4টে পয়েন্ট, বেশি জানতে হবে না, অল্প জানলেই হবে, ওইটুকুনি ছোট ছোট পয়েন্ট করলেই হবে, কিন্তু লিখতে হবে এই প্যাটার্নে। তারপরে আমি কোথায় যাচ্ছি? বায়োকেমিক্যালস। বায়োকেমিক্যালসও ছোট ছোট পয়েন্ট। মাইক্রোবায়োলজিতে সেরোলজি হচ্ছে না, আমার সেরোলজি দরকার নেই। অন্য পাশের বাড়িতে যদি হয় আমি কিছু পয়েন্টস লিখতে পারি, কিন্তু সেটা না লিখলেও আমার কোনোটা অসুবিধা নেই। আর বায়োকেমিক্যালসেরও আমার ভাঁড় যা, বায়োকেমিক্যালসও আমাকে খালি অল্প 4-5টা পয়েন্ট জানতে হবে ব্যাস। একটু তাহলে এই 10-12টা অর্গানিজম যদি আমি জানি তাহলেই আমার গল্প শেষ। আর লাস্টে আমি অ্যান্টিবায়োটিক কি কি বসাচ্ছি, তাহলে এইটা যদি আমি প্রত্যেকটা যতগুলো আমার ল্যাব ডায়াগনোসিস আছে, এটা আজকে একটু অল্প করে বলে দিচ্ছি, কিন্তু এই যেভাবে বললাম প্রত্যেককে ঘরে এটা লিখতে হবে। এটা যদি একটু আমরা বই খুলে না লিখতে পারি তাহলে আলটিমেটলি এইভাবে লিখলেই পুরো ব্যাপারটা, কিন্তু দেখ প্রত্যেকটা কোশ্চেন্স এইভাবে প্যাটার্নে লিখলে হয়ে যাবে। আর নাহলে বই পড়তে যাবি প্রচন্ড চাপ, নোটস পড়তে যাবি কিচ্ছু মনে থাকবে না। নিজে খেটে একটু যদি এটা বানিয়ে নিতে পারি, হার্ডলি 7 থেকে 8টা ল্যাব ডায়াগনোসিস আছে, অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা। তাহলে দেখ ব্লাড স্ট্রিম ইনফেকশনস মানে সেপসিস। তাহলে একটা আমার কোশ্চেন্স কিভাবে আসতে পারে যে পেশেন্ট ইজ আইদার টাইফয়েড দিয়ে আসতে পারে। ব্লাড কালচার জেনারেলি আমরা টাইফয়েডের জন্য পাঠাই। তাহলে এখানে আমার স্পেসিমেন কালেকশনস কত হবে? পেয়ার্ড ব্লাড কালচার স্পেসিমেন কালেক্টেড অ্যাসেপ্টিক্যালি 2 স্টেপ। এই যে পয়েন্টটা আর 8 to 10 ml ব্লাড, এটা শুধু আমার যে পেশেন্টের, সবগুলো তো লিখতে হচ্ছে না। যদি আমার কোশ্চেন আসে এন্ডোকার্ডাইটিস বা পেশেন্ট আছে সেপসিস বা পেশেন্ট আছে টাইফয়েড, তাহলে তখন আমি ব্লাড কালচার যাব, তখন আমার স্পেসিমেন কালেকশনে শুধু এই পয়েন্টটা লিখলেই হবে। ইনফেকশন ডিজিজ রিকোয়ারিং সেরোলজি ছেড়ে দে, ডায়রিয়াল ডিজিজ, স্টুল অ্যান্ড রেকটাল সোয়াবস, ব্যাস আমার ওইটুকুনি স্পেসিমেন কালেকশন হয়ে গেল, আলাদা করে স্পেসিমেন কালেকশন কিছু নেই। মেনিনজাইটিস, সিএসএফ এর হাউ টু কালেক্ট সিএসএফ স্যাম্পলস, এবার যে সেটা একটু ভালো করে লিখতে পারবে, হ্যাঁ, যে পেশেন্টকে একটা প্রপার সিএসএফ এর ওপিস্থোরানাস পজিশনসে রেখে সেইখানে ভালো করে সেন্ট্রালটা ক্লিনিং করে রাউন্ড করে আমরা যাব টু দ্য পেরিফেরি, ক্লিন ড্রেপ অ্যাসেপ্টিক মেথডে আমরা L2 L3 তে লাম্বার পাংচার করে উই কালেক্ট দ্য সিএসএফ স্যাম্পল। তাহলে ওইটা ভাবে আমরা যদি স্যাম্পল কালেকশন ওটা লিখতে পারি ভালো, দে উইল ক্যারি এক্সট্রা মার্কস। বুঝলে বর্ণ, পড়াশোনা করতে হয়, পরীক্ষা খুব কঠিন হচ্ছে কিন্তু চারিদিকে, হল ম্যানেজ করার জায়গা নেই। আমার কি স্পেসিমেন কালেকশনের চার্ট, এইগুলো আমি বলে যাব, রিডিং পড়ে যাব, কোনো মানে হয় না। আমি তোদের ফরম্যাটটা বলে দিচ্ছি আর বারবার তোদের বলছি, একদিন বস নিজেরা, একটা বেলার সবাই মিলে 2-3 জন মিলে বসলেই এইভাবে যে পয়েন্টসগুলো বলছি তো আমাকে টেক্সট করতে পারিস, নো ইস্যু, এটা লিখে ফেল। ল্যাব ডায়াগনোসিস 7টা যদি তৈরি করা থাকে, পরীক্ষার নিজের হাতে নোটস ইজ দ্য বেস্ট পার্ট, জাস্ট গো থ্রু ইট অ্যান্ড এক্সাম দিতে চলে যাও, তাহলে একটা বড় কিন্তু 15 থেকে 30 নাম্বার উঠে যাবে, কারণ দুটো ল্যাব ডায়াগনোসিস তো থাকবেই, তাই তো। ইউরিনে যে মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন, সুপ্রাপিউবিক অ্যাসপিরেট, ক্যাথেটার এক্সপ্রেশন কালেক্টেড ফ্রম দ্য ক্যাথেটার টিউব, নট ফ্রম দ্য ইউরোব্যাগ, ব্যাস দ্যাটস ইট, এইটুকুনি জেনারেল প্রিন্সিপালস। এইগুলো একটু ঢপের চপ কতগুলো আছে এগুলো সব মোটামুটি লিখে দিবি। স্ট্যান্ডার্ড প্রিকশনস বিফোর অ্যান্টিবায়োটিক স্টার্ট কন্টামিনেশন, দিস ইজ অ্যাপ্লাই ফর অল, এই স্লাইডস গুলো। তাহলে এইগুলো হচ্ছে আমাকে পাতা ভরাতে হবে, আর সুন্দর করে একটা পয়েন্ট লিখে দিলে এই 4-5টা পয়েন্ট প্রত্যেকটাতে থাকবে। container, labeling, rejections criteria, anaerobic culture, these are apply for all general principle. Now specimen transport, immediate transport, আমি তাহলে কি হবে, আমার ডায়রিয়া হলে আমি সিএসএফ এ লিখবো না, ডায়রিয়া হলে তাহলে শুধু আমার ডায়রিয়া পার্টটা লিখবো, সিএসএফ within 15 minutes we have to transport, urine
added boric acid transported within 2 hours. Stool culture transported within 1 hour. তাহলে specimen transporte শুধু আমার একটা লাইন আসবে with transport media. মর্নক স্টুলের ট্রান্সপোর্ট মিডিয়া কি? আর একটা বিআর মিডিয়ার পুরো নাম কি? ভেঙ্কটরাম রামকৃষ্ণ। তাহলে দুটো আমাকে লিখতে হবে, ঠিক আছে? এই পড়াশোনা হচ্ছে, কে বলবে এগুলো? Specimen storage before processing. Most specimens stored at room temperature up to 24 hours. তাহলে আমরা কি করব? ব্লাড কালচার হলে ইনকিউবেটেড 30-70 degree centigrade immediately up to receipt. Sterile body fluids immediately plated upon receipt. এইগুলো জাস্ট কয়েকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটার কি কি আসবে স্পেসিমেন স্টোরেজ বিফোর প্রসেসিং একটা পয়েন্ট আমরা অ্যাড অন করতে পারি। দেন ডাইরেক্ট ডিটেকশন, ডাইরেক্ট ডিটেকশনের সেই গ্রাম স্টেন আর জেডেন স্টেন। আর ইউরিনের ক্ষেত্রে আমরা একটা স্পেশাল কি দেখছি সেদিনকে, ডিপস্টিক টেস্ট। ডিপস্টিক টেস্টে হোয়াট উইল গট, কি পাবো? অন্বেষা বলো, ইউরিনের ডিপস্টিক্সে কি দেখতে হয় ইউটিআইতে? পাশের জন কোথায়? পাশের জনের মুখ দেখা যাচ্ছে নাকি এখনো মোবাইল দেখছে? ইউরিনের ডিপস্টিকে কি দেখবো? ডাইরেক্ট কি দেখতে চাই আমরা সেদিনকে ইউরিনে? একটা পেশেন্ট যদি ইউটিআই হয় তাহলে আমরা কি পেলে বুঝবো যে এটা ইউটিআই আছে? পাস সেলস। তাহলে একটাতে কিছু তো বল। 2 to 4, generally above 4 to 6 পাস সেলস we are suspecting of UTI. সেটা আরো কনফার্মেশন আমরা করতে পারি কি দিয়ে? যদি একটা ইউরিনে ডাইরেক্ট ডিপস্টিক করি, ডিপস্টিকে অনেকগুলো প্যারামিটার আমরা দেখতে পারি, তার মধ্যে 3টে প্যারামিটার ইম্পর্টেন্ট। ওয়ান ইজ এ লিউকোসাইড এস্টারেজ পজিটিভ, নাইট্রেট টু নাইট্রাইট পজিটিভ, ঠিক আছে? তাহলে ইউরিন ডিপস্টিক টেস্ট জাস্ট দুটো পয়েন্ট, নাইট্রাইট পজিটিভ, নাইট্রেট টু নাইট্রাইট, আর একটা হলো লিউকোসাইড এস্টারেজ। লিউকোসাইড এস্টারেজ, লিউকোসাইডস মানে কি? পাস। তোর যদি পাস সেলস বেশি থাকে তাহলে লিউকোসাইড এস্টারেজ পজিটিভস আসবে। গট ইট? তাহলে এই 2-3টে পয়েন্ট আমার ইম্পর্টেন্ট। তাহলে আমি ডাইরেক্ট স্মিয়ারে সেদিনকে ডে 0তে এটাই দেখবো, আর আমার কিছু করার নেই। তারপরে আমি ওটাকে গ্রাম স্টেন করে দেবো। এবার গ্রাম স্টেনের প্রত্যেকেরই তো সবার সমান যা স্যাম্পেল আসবে, সেখান থেকে আমি কিছু যদি ফাইন্ডিংস পাচ্ছি তো ওয়েল অ্যান্ড গুড। এবার ইউরিনে জেনারেলি পাস ফরমেশন থাকে না, হালকা থাকে, খালি এখানে খালি সিএসএফ এর ক্ষেত্রে গ্রাম স্টেনটা একটু আলাদা হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ সিএসএফ গ্রাম স্টেনিং? হ্যাঁ, সেগুলো তো পাচ্ছি, আমি তো বলছি অ্যাজ এ গ্রাম স্টেন ফাইন্ডিংস ইজ ডিফারেন্ট। আমি কি পেতে পারি না পেতে পারি সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু আমার গ্রাম স্টেনের টেকনিকটা ইজ লিটল বিট ডিফারেন্ট ইন কেস অফ সিএসএফ। এটা কে বলবে? যখন আমার কাছে সিএসএফ স্যাম্পল, যদি আমার আজকে মেনিনজাইটিস এসছে, তাহলে আমি গ্রাম স্টেন দিচ্ছি, সেখানে 2-3টে পয়েন্ট এক্সট্রা অ্যাড অন করতে হবে। হোয়াট আর দোজ এক্সট্রা পয়েন্টস? সিএসএফ ইজ এ ভেরি মানে একটা থিন, মানে আমার ওর গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ভেরি লো, জাস্ট লাইক ওয়াটার। তাহলে আমি যদি ওইটা একটা স্টেন করি, কিছু পাবো? মেটেরিয়ালসই তো নেই, ওই জন্য আমাকে, আর একটা হচ্ছে ওটাকে আমরা হিট ফিক্স করতে পারি না, উই হ্যাভ টু বি এয়ার ড্রাই। তো বারবার উই হ্যাভ টু ডু আ স্মিয়ার। আমরা স্মিয়ার করবো 1 বার 2 বার 3 বার, রিপিটেড স্মিয়ার, দেন অ্যান্ড রিপিটেড এয়ার ড্রাই করে একটা ঘন ঠিক করে নিয়ে মিথানল ফিক্স করতে হয়। দিস আর দ্য স্টেনিং টেকনিক, হিট ফিক্সেশন আর একটা হচ্ছে মিথানল ফিক্সেশন। আর একটা সিএসএফ এর ডাইরেক্ট দেখা যায় স্পেসিফিক্যালি মেনিনজাইটিসে, সেটা হচ্ছে বল সিএসএফ স্যাম্পেলে আর একটা যেটা দেখা যায় স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স। ফাঙ্গাসে আমরা দেখি কি, সেটা ক্রিপ্টোকক্কাসে, ক্রিপ্টোকক্কাস নিওফরমান্সে ওটা কি দেখি? নেগেটিভ স্টেনিং করে দেখি। হ্যাঁ, তাহলে ডে 0তে আমরা কি করছি সেটা আমাদের পয়েন্ট রাখতে হবে।
ওই জন্য বারবার বলছি প্রত্যেকটা আলাদা, একটু একটু আলাদা। ইউটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ব্লাড স্ট্রিম ইনফেকশনস, মেনিনজাইটিস, ঠিক আছে। আর জেনিটাল সোয়াব জেনারেলি দেয় না, মেন হচ্ছে এই চারটে, আর একটা হচ্ছে টিবি। এই 5টা ল্যাবডাই লিখে ফেলো, কারণ পরীক্ষায় একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ইউটিআই আর আরটিআই মোটামুটি একই, সেম অ্যাপ্রোচ, ওটার আলাদা খুব একটা হবে না, খালি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের অর্গানিজমস একটু আলাদা হতে পারে। দেন টিবি, টিবিটাও একদমই একটু স্পেসিফিক হবে। চিপ কমপ্লেনটা, তোকে চিপ কমপ্লেন কি দেবে? ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, ক্রনিক কাফ, নট রেসপন্ডেড উইথ অ্যান্টিবায়োটিক, এই 4টে পয়েন্ট থাকবে। তাহলে এই 4টে পয়েন্ট হলে আমি টিবির দিকে যাব, কিন্তু আমার ল্যাবডায়ের আর রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মোটামুটি একই, তাই তো, খালি ওখানে আমি জেডেন স্টেন করছি, এখানেও জেডেন স্টেন করবো। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে আমাকে জেডেন স্টেন করতেই হবে। তাহলে একটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, টিবি, প্রত্যেকের পজিটিভ অর্গানিজমস আলাদা। দেন উইল শিফট টু আমাদের কি আসছে, তারপর হচ্ছে সেপসিস, মানে ব্লাড স্ট্রিম ইনফেকশন। ব্লাড স্ট্রিম ইনফেকশন আমরা ব্লাড পাঠাচ্ছি, ব্লাডের ওই যে বললাম স্যাম্পল কালেকশন হচ্ছে 10 ml ব্লাড বোথ সাইড, বোথ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক, এইভাবে পাঠাচ্ছি। ব্লাড স্ট্রিম ইনফেকশন পৃথিবীর যে কোনো ইনফেকশন হতে পারে, তবে মেইনলি এখানে ফোকাস থাকে আমাদের কি, টাইফয়েড। তাহলে আমাদের টাইফয়েডে এখানে একটু যেতে হবে, তুই তার সাথে একটু সেরোলজি একটা আলাদা পয়েন্ট করে, উইডল, প্রত্যেকটা টাইমিং গুলো, কখন কোথায় পাঠালে বেটার হবে, তার হিস্ট্রিটা সেইটা একটু দিয়ে দিতে হবে। তাহলে একটা ব্লাড স্ট্রিম ইনফেকশন গেল। তারপরে আসছে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, মোস্ট ইম্পর্টেন্ট, ইউটিআই। আর এই প্যাটার্নটা তোরা যদি একবার ভালো করে লিখে ফেলতে পারিস আপ টু অ্যান্টিবায়োটিক্স, তুই বিশ্বাস কর পরীক্ষায় তোদের গ্রাম স্টেনে যদি 15 নম্বর থাকে, এভরি মান উইল ক্যারি মোর দ্যান 12 মার্কস, কারণ এগুলো বেসিক কোশ্চেন। আর তোদের একটা আইডিয়াও খুব ভালো হয়েছে, খালি একবার দয়া করে নিজেরা লেখ, না লিখলে হবে না। আমি স্লাইডের পর স্লাইড, 124টা স্লাইডস আছে, পড়িয়ে কি হবে? আজকে বলবো, তোরা মাথা থেকে বেরিয়ে যাবে, 5 জন গল্প করবে, 6 জন মোবাইল দেখবে, এটা আমার উদ্দেশ্য নয়। কারণ আলটিমেটলি পরীক্ষায় তোদের নিজে লিখতে হবে, হল ম্যানেজ করার গল্প জায়গা নেই। নিজেকে যদি করতে হয় তাহলে নিজেকে লিখতে হবে। একদিন বস না, নিজেরা কয়েকজন মিলে বসে, এটা একটা বেলার গল্প। তারপরে যে ইউটিআই অ্যান্ড দেন মেনিনজাইটিস, ইউরিনের ইনফেকশন আর সিএসএফটা একটু আলাদা, ঠিক আছে। তাহলে এই টোটাল 5টা ল্যাব ডায়াগনোসিস। এর বাইরে আর একটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, জেনিটাল সোয়াব যদি পাঠানো হয় খুব কম দেয়, ঠিক আছে। তো এর বাইরে আর একটা হতে পারে পাস, কারোর একটা এখানে অ্যাবসেস হয়েছে, পাস পাঠালো। পাস আর রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন মোটামুটি অর্গানিজমসটা একই। আমার প্রবলেমটা কোথায় হয়, কারণ আমার স্যাম্পল কালেকশন ঠিক আছে, এক্ষুনি আমরা ডিসকাস করলে মোটামুটি সবাই বলে দিতে পারি, হ্যাঁ ইউরিনে মিড স্ট্রিম ক্লিন ক্যাচ, ইউরিন নট কালেক্ট, শুড নট বি কালেক্টেড ফ্রম দ্য ক্যাথেটার ব্যাগ, মেনিনজাইটিসের একটু আলাদা, বাকি তো আর আলাদা কিছু নেই। ট্রান্সপোর্ট মিডিয়া, বর্ণকে এখন বলে দেবে ভিআর মিডিয়াম, ক্ল্যারিভেল মিডিয়াম, গোস্ত হয়ে গেছে। ট্রান্সপোর্ট মিডিয়া শুধু আমার স্টুলেই রাখতে হয়, তাহলে আমার ল্যাব ডায়াগনোসিসে লোকে ঘাঁটে কোথায়? প্রত্যেকটা অর্গানিজমের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স, কালচারে কি পাচ্ছি, আর তার বায়োকেমিক্যালস, এই জায়গাটা একটু ভোলাটাইল। কিন্তু আমার যদি প্রত্যেকটার, আজকে যদি পাশে আমার অর্গানিজম যা থাকে, সেখানেও আমার ইকোলাই হতে পারে, ক্লিপশিয়েলা হতে পারে, প্রোটিয়াস আসছে, স্ট্যাফ আসছে, 4-5টা অর্গানিজম এমনি হয়ে গেল। রেসপিরেটরি ট্র্যাক্টে একই অর্গানিজম, সিউডোমোনাস আসছে, বা আমার ইউরিনেও তাই আসছে, খালি একটু জানতে হবে কোনটা একটু আলাদা। বিশ্বাস কর ল্যাবটাই খুব ইজি, খালি ছোট ছোট করে এইভাবে লিখে ফেলতে হবে। আর অ্যান্টিবায়োটিক কি বসাবো আমরা মোটামুটি সেই পার্টটাও তোদের গাইড করে দেবো, যে অ্যান্টিবায়োটিকের আমার কি কি গ্রাম নেগেটিভ গ্রুপ অফ অর্গানিজমে অ্যান্টিবায়োটিক বসাবো, গ্রাম পজিটিভে কি কি অর্গানিজম বসাবো। তাহলে পরীক্ষায় তোদের যদি আজকে ধরে বলো দুটো অ্যান্টিবায়োটিকের নাম বলো, কি বসাবে, আকাশ থেকে পড়লাম, সবাই জিনটামাইসিন, হ্যাঁ একটা সবাই জানে, সবাই বলে দিয়ে চলে গেল। সবাই অ্যামিক অ্যাসিড, একটা জানলো, সবাই বলে দিয়ে চলে গেল।
প্রিন্সিপাল অফ গ্রাউন্ড ট্রেনিং, ইউজ অফ গ্রাউন্ড ট্রেনিং, এগুলো বলে লাভ নেই। এই হলো মডিফিকেশনস অফ জেডেন। এটা প্রত্যেকবারে পরীক্ষায় ধরা হয়, পরের বারেও ধরবো। এই চারটা আবার সবাই ভুল বলবে, তবে এবারে অনেক উন্নতি হয়েছে সকলের, এটা ঠিক। এই যে টাইপস অফ কালচার মিডিয়া, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন বোথ ভাইভা অ্যান্ড গ্র্যান্ড ভাইভা, এই তোর ব্যাকটেরিওলজি। লিকুইড মিডিয়া, সেমি সলিড মিডিয়া, সলিড মিডিয়া। কোন মিডিয়ায় আমরা বসাচ্ছি? সিম্পল আর বেজাল মিডিয়া। নিউট্রিয়েন্ট আগার কি টাইপের মিডিয়া? এটা বেজাল মিডিয়া বোধহয় 1 থেকে 2 জন বলেছে। এনরিচড মিডিয়া, এনরিচমেন্ট মিডিয়া, সিলেক্টিভ মিডিয়া, ডিফারেন্সিয়াল মিডিয়া, ট্রান্সপোর্ট মিডিয়া, অ্যানারোবিক মিডিয়া, এইগুলোর প্রত্যেকটা ভালো করে জানতে হবে। পেপটোনা ওয়াটার, নিউট্রিয়েন্ট ব্রথ, নিউট্রিয়েন্ট আগার, these are all comes under basal media. এই বেজাল মিডিয়া আমি জেনারেলি কালচারে বসাচ্ছি না, খুব একটা বসাচ্ছি না। আমরা সবসময় সিলেক্ট করি কি, আইদার একটা এনরিচড মিডিয়া না হলে একটা সিলেক্টিভ মিডিয়া। তাহলে এনরিচড মিডিয়ার আমার ম্যাক্সিমাম সব জায়গায় ব্লাড আগার চলে আসছে। এবার সিলেক্টিভ মিডিয়া আমার অর্গানিজম স্পেসিফিক, এই পার্টটা একটু মনে রাখতে হবে। আমার যদি আজকে স্টুল স্পেসিমেন্স থাকে তাহলে আমি কি মিডিয়া ইউজ করবো? বর্ণক। স্টুলে কি মিডিয়া বসাবো? ম্যাকন কি বসাবো? বেশ, বসালাম, ব্যাস। ম্যাকন কি বললে স্টুলে ফেল। বাকি আর কি মিডিয়া বসাবো বা কেনই বা বসাবো? স্টুলের অর্গানিজমস কি? স্টুলের কমন আমরা কি দেখতে চাই? মুরারই এইদিকে কারোর বাড়ি? কারোর বাড়ি বীরভূমের মুরারই এই সাইডে, জানিস 5 জন কালকে কলেরায় মারা গেছে। তোর গাদা, আমি বললাম ভিব্রিও কলেরায় মারা গেছে। হ্যাঁ, কলেরা নর্মাল আমি ম্যাকনকিতে পাবো? পাবো না। সালমোনেলা নর্মাল ম্যাকনকিতে বুঝতে পারবো? পারবো না। শিগেলা কলেরা আমরা বুঝতে পারবো? পারবো না। এদের জন্য আলাদা কয়েকটা মিডিয়া আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সিলেক্টিভ মিডিয়া। তাহলে আমার স্টুলের জন্য ওই 4-5টা সিলেক্টিভ মিডিয়া জানতে হবে। সালমোনেলা, শিগেলা আগার, টিসিবিএস, এক্সএলডি, হোয়াটএভার, এই 4-5টা জানতে হবে। ঠিক আছে? তারপরে হলো ইউরিনে। ইউরিনে তুই ম্যাকন কি বল, কেউ কিচ্ছু বলবে না। আমি ক্লেট বসাতেও পারি, নাও পারি। আমার একটা হলো তোর কি বলে বল, ব্লাড আগার, ম্যাক, এনাফ। তারপরে হচ্ছে আমার হচ্ছে মেনিনজাইটিস, সিএসএফ স্যাম্পল, ব্লাড আগার, ম্যাকন কি, এনাফ। রেসপিরেটরি স্যাম্পল, ব্লাড আগার, ম্যাকন কি, এর সাথে একটা অ্যাড অন হবে কি, চকলেট আগার। ওয়াই চকলেট আগার? हाँ एनरिच्ड, तो ब्लड अगर हो तो एनरिच्ड मीडिया। वाई चॉकलेट अगर? तुझको बोलना है, बोल। Hemophilus influenza, they need a certain, হ্যাঁ, বাট চকলেট আগার স্পেসিফিক্যালি কিছু রেসপিরেটরি প্যাথোজেনের জন্য হয়। আরো বেটার হয় যদি আমরা একটু ক্যাপনোফিলিক এনভায়রনমেন্ট করতে পারি। হাউ ক্যান উই ক্রিয়েট ক্যাপনোফিলিক এনভায়রনমেন্ট? একটা বড় জার চাপা দিয়ে দেবো, একটা মোমবাতি জ্বালিয়ে দেশলাই দিয়ে ছেড়ে দেবো, ভেতরে মিডিয়াটা থাকবে, অক্সিজেনটা বার্ন করে নেবে, একটু কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। সো কালচার মিডিয়া জাস্ট আমাকে এই 3-4টেই জানতে হচ্ছে, বেশি না। স্টুলের জন্য, রেসপিরেটরির জন্য একটা আমার চকলেট আগার, বাকি মোটামুটি তো সব ব্লাড আগার আর ম্যাকন কি দিয়েই কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইউরিনে হলে একটু ক্লেড লিখে দিবি, লোকজন খুশি হয়ে যাবে। একমাত্র তুই বোধহয় বেজাল মিডিয়াটা বলতে পেরেছিস, বাকি সবাই নিউট্রিয়েন্ট আগার, কেউ কিছু বলতে। হ্যাঁ হ্যাঁ, পড়তে হবে একটু। এই স্লাইডটা একটু পড়িস, দিস ইজ এ ভেরি গুড স্লাইড। এটা যদি তোমরা ভালো করে একবার যদি 124টা না কটা আছে ওভারঅল
খুব ভালো। এনরিচ মিডিয়া, চকলেট আগার, এগুলো কমনলি সবাইকে আমরা জিজ্ঞাসা করি। এনরিচমেন্ট ব্রথ, এনরিচমেন্ট মানেই হচ্ছে দ্যাট ইজ এ ব্রথ, দ্যাট ইজ এ লিকুইড মিডিয়া। তারপর চলে এলো সিলেক্টিভ মিডিয়া। এবার যদি আমার টিভি আসে তাহলে আমি কি বসাবো? এলজে মিডিয়া। তাহলে এখানে হচ্ছে আমার TCVS ফর ভিব্রিও, DCA ফর সালমোনেলা, XLD ফর সালমোনেলা, পটাশিয়াম টেলুরাইড আগার ফর করোনিব্যাকটেরিয়াম ডিপথেরি, দ্যাট ইজ ফর আপার রেসপিরেটরি স্পেসিমেন। ঠিক আছে। আর লাস্টে আমরা কি লিখবো? এই যে প্রত্যেকটা কি কি আমরা বসাচ্ছি এখানে, এই চারটাতে দেওয়া আছে। ব্লাড আগার পাস ফর ম্যাকনকি, স্টেরাইল বডি ফ্লুইড, ব্লাড আগার প্লাস ম্যাকনকি। মোটামুটি ব্লাড আগার আর ম্যাকনকি করলে ম্যাক্সিমামই আমাদের কমন হয়ে যায়। খালি স্টুলের জন্য আমাকে এক্সট্রা ওই চারটে ডিফারেন্ট অর্গানিজমের জন্য চারটে মিডিয়া বসাতে হবে, TCVS, XLD, সালমোনেলা, সিগেলা আগার, দ্যাটস ইট। ঠিক আছে, মোটামুটি এটাই। দিস ইজ আ কাইন্ড অফ, আজকে ক্লাস আমার একটা অন্য টপিক ছিল কিন্তু ওটা অলরেডি আমি সার্ভেলেন্স পড়ানো হয়ে গেছে, তো কন্টামিনেশন আইলাম এটাই একটু তোদের বলি, বিকজ দিস আর দ্য ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড উই হ্যাভ টু গো রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট, যদি তাতে মাথায় ঢোকে।